আচ্ছা, আমরা আলোচনা করতেছিলাম কিবোর্ডের আমাদের হ্যান্ড পজিশন নাকি। আমরা এখানে যে কিগুলো দেখতে পাচ্ছি, আমাদের এই উপরের কি যে কয়টা আছে, এই কয়টা আমরা এই আঙ্গুলগুলো দিয়েই ক্লিক করব। মানে আমরা একটু ধারণা রাখবো যে কোন আঙ্গুল বরাবর বা কোন আঙ্গুলের সমান উপরে কোন কিটা আছে। আমরা কি এটুকু ধারণা নিতে পারবো না? এই যেভাবে আমাদের হাতের পজিশন আছে, এই পজিশনের পরে আমাদের আর কোনো কি কি বাকি থাকে? আমার এই বরাবর নিচে যে কিটা আছে, এই কিটা কি, কোন কি বলতে পারেন? এই এন এর এপাশে এম, তার এপাশে ডট কমা, তারপরেরটা ডট সাইন, এবং এপাশ থেকে যদি চিন্তা করি এখানে আছে জেড, এখানে আছে এক্স এবং সি, সরি এটা সি না, এইখানে সি, এবং এই তো ভি আছে। এই সি ক্লিক করার ক্ষেত্রে আমরা দুইটা আঙ্গুলই ব্যবহার করতে পারি। আমাদের যে আঙ্গুলটা ফ্রি থাকবে আমরা সেই আঙ্গুলটা ব্যবহার করব। এখানে দেখেন এই যে কি একটা, এটাকে বলে শিফট কি, এটা হচ্ছে ক্যাপস লক কি। এই শিফট ক্যাপস লক আমাদের যে আঙ্গুল বা কন্ট্রোল, আমাদের যে আঙ্গুল ফ্রি থাকবে তার উপরে নির্ভর করে এইখানে যে কিগুলো, এবং এই কিটা প্রেস করার জন্য দুই আঙ্গুলের যে কোনোটা ব্যবহার করতে পারবো। তা আমরা একটা জিনিস খেয়াল রাখবো যে যে কি বরাবর যে আঙুলটা আছে ওই আঙ্গুল দিয়েই শুধুমাত্র ওই কিটা ক্লিক করব। সমস্যা নেই, বসেন। তা আমাদের আমরা সবসময় সতর্ক থাকবো যেন আমার ভুল কি, যেন আমার ভুল আঙ্গুল দিয়ে প্রেস না হয়। হয়ে যায় আস্তে আস্তে, যত প্র্যাকটিস করবেন যাতে না হয় সেই ট্রাই করবেন, দেখবেন হয়ে গেছে। আপনি তো বলেন আপনার কথা, এমনকি আমারও তো হয় না এখন পর্যন্ত, আমিও তো মাঝে মাঝে ভুল করি। আমি মনে করেন আঙ্গুল রেখে ক্লিক করি, তারপরেও মাঝে মাঝে অন্য আঙ্গুল দিয়ে প্রেস করা হয়ে যায়। কিন্তু আমরা চেষ্টা করব আমাদের এই কিগুলো এই আঙ্গুল দিয়েই ব্যবহার করার। আমাদের কিবোর্ডে টোটাল কতটি কি আছে মনে আছে? 104টি। হয়তো এই কি যেটা, মানে এই কিবোর্ড যেটা, এটা 104টি নাও থাকতে পারে, কিন্তু মূলত স্ট্যান্ডার্ড কি হিসাবে, কিবোর্ড হিসাবে যেগুলো আছে প্রত্যেকটা 104টা কি থাকে। তো আমরা আঙ্গুলের পজিশনটা, আপনাদের প্রত্যেকের সিবিএলএম এর মধ্যে এই ছবিটা আছে, ওই ছবিটায় গিয়ে স্ক্রিনশট দিয়ে আপনারা দেখে নেবেন এবং এই অনুযায়ী আঙ্গুলটা বসাবেন সব সময়ের জন্য। ঠিক আছে সবাই? আচ্ছা, এরপরে আমরা আঙ্গুলের পজিশনে দেখলাম। আমরা যেহেতু লেখালেখির ব্যাপারে আসছি, আমরা লেখালেখির পার্টটা নিয়ে একটু আলোচনা করব। আমরা কম্পিউটারে বাংলা লেখার জন্য এবং ইংলিশ লেখার জন্য তো নর্মালি ইংলিশ আছে, আমরা যে কোনো ফন্ট ইউজ করতে পারি। আমরা বাংলা লেখার জন্য আমরা দুইটা সফটওয়্যার ইউজ করি সাধারণত কম্পিউটারে। এই সফটওয়্যার দুইটার নাম কি আমরা জানি? বিজয় এবং অভ্র। আপনাদের সামনে হয়তো কিছু কিবোর্ড আছে যে কিবোর্ডে ইংলিশের পাশাপাশি বাংলা আছে। তো যেগুলোতে ইংলিশের পাশাপাশি বাংলা আছে, ওই বাংলাটা হচ্ছে বিজয়ের বাংলা। বুঝতে পারছেন? ওই বাংলাটা হচ্ছে বিজয়ের বাংলা। কিন্তু আমরা বিজয়ের বাংলা যদি লিখতে যাই তাহলে কিবোর্ডের ওই বাংলাগুলো আমাদের একটু মুখস্থ রাখতে হবে যে কোন কি বরাবর কোন বাংলা অক্ষরগুলো আছে। এবং আরেকটা পদ্ধতি হচ্ছে অভ্র। অভ্রর ক্ষেত্রে আমাদের কোন কি বরাবর কোন অক্ষরটা আছে এটা জানার প্রয়োজন হবে না, আমরা ইংলিশ কি ব্যবহার করেই অভ্র ব্যবহার করতে পারবো। সেক্ষেত্রে আমাদের জানতে হবে কোন কি দিয়ে কোন বাংলা অক্ষরটা হয়। দুইটা ব্যাপার এখানে, কিন্তু একটা হচ্ছে কোন কি এর ওখানে বাংলা কোন অক্ষর আছে, এবং
কোন কি দিয়ে কোন অক্ষরটা হয়। অভ্রর ক্ষেত্রে দেখবেন কোন অক্ষরটা হয়, বিজয়ের ক্ষেত্রে দেখবেন কোন বাংলা অক্ষর দুটো লেখা আছে। এখানে যে দুটো অক্ষর লেখা আছে, একটা অক্ষর হচ্ছে নর্মাল ক্লিক করলে হবে, অন্য অক্ষরটা হচ্ছে শিফট চেপে ধরে ক্লিক করলে হবে। এটা বিজয়ের ক্ষেত্রে। এবং অভ্রর ক্ষেত্রে যদি আসি, আমরা দুটো ব্যাপারেই একসাথে ক্লিয়ার করব এবং দুটো ব্যাপার দিয়েই আমরা লেখার চেষ্টা করব। এরপরে আপনাদের চয়েস যে কোনটা আপনার কাছে ভালো মনে হয় আপনি সেটা লিখবেন। সমস্যা আছে কোনো কারো? কোথায় অভ্র? কই অভ্র? বিজয় কোথায়? আমরা বিজয় এবং অভ্র দুইটা আলাদা আলাদা সফটওয়্যার। বিজয় যদি ইনস্টল করি সেক্ষেত্রে বিজয়ের যে লেআউট সেটা ইনস্টল হয়ে যায় এবং সেখানে কয়েকটা টাইপের লেআউট আছে। সেখানে ইউনিকোড, বিজয় ক্লাসিক এবং ইংলিশ তিনটে অপশন পাওয়া যায়। আর অভ্র যদি ইনস্টল করি সেক্ষেত্রেও আমাদের এরকম একটা এই ছবিটার মতো করে একটা অপশন থাকে, যেটা আমার এখানে আছে। আমি একটু অন করে নেই তাহলে বুঝতে পারবেন। এই যে অপশনটা, এইটা হচ্ছে আমার অভ্রর অপশন। এখানে ইংলিশ বাংলা দুটোই করতে পারি, দুটোই লিখতে পারি। আর বিজয়ের ক্ষেত্রে এরকম করে অন্য পাশে বা এখানে রাখতে পারি, সেটা আসবে এমন চিহ্ন থাকবে। অথবা এই যে চিহ্নটা, এই যে উপরে যেটা দেখতে পাচ্ছি, এটা চাইলে আমরা হাইড করে রাখতে পারি। আমাদের নিচে স্ট্যাটাস বারে কি দেখা যায়, আমাদের প্রত্যেকটা সফটওয়্যার যা যা রানিং আছে সেটাও দেখা যায়, যা পিন করা আছে সেটাও দেখা যায়। এবং আমাদের কিছু আইকন, নোটিফিকেশন আইকন, আমার যেহেতু ল্যাপটপ, আমার ব্যাটারি আইকন, সাউন্ড আইকন, মাইক্রোফোন আইকন, এই আইকনগুলো দেখা যায়। তো এই আইকনগুলো কি আমাদের অনেক হেল্প করে, আমাদের বুঝতে সাহায্য করে যে আমাদের ব্যাটারি লেভেল কতটুকু আছে, সাউন্ড কতটুকু আছে, এমনকি ওয়াইফাই নেটওয়ার্ক কতটুকু আছে, এটা বুঝতে সাহায্য করে এই আইকনগুলো। এর পাশাপাশি কিন্তু আমাদের এখানে নোটিফিকেশন আছে। এই বাম পাশে এখানে ক্লিক করলে নোটিফিকেশন বলে একটা বার আপনাদের প্রত্যেকের চলে আসবে। এটা হচ্ছে নোটিফিকেশন বার, আপনাদের সবারই আছে তাই না? এর পাশাপাশি সেখানে একটা ক্যালেন্ডারও আছে কারো। ক্যালেন্ডারটা এভাবে থাকে, আমরা চাইলে এটাকে একটু হাইড করে রাখতে পারি, মানে একটু লুকিয়ে রাখতে পারি। এই অ্যারো সাইনে ক্লিক করলে আবার ফুল স্ক্রিনে হয়। সবার এটা আছে, হয়তো অন্যরকম দেখতে, কিন্তু সবার উইন্ডোজ 10 যেভাবে থাকে সেভাবে আছে। এবং এই যে যেটা দেখতে পাচ্ছেন, এটা এই যে যা চিহ্ন আছে, এই চিহ্নর পাশাপাশি একটা অ্যারো চিহ্নর মতো এরকম চিহ্ন আছে প্রত্যেকের কম্পিউটারে। এই চিহ্নটা হচ্ছে হিডেন আইটেম, শো হিডেন আইটেমের জন্য। তো এটাই ক্লিক করলে আমার কিন্তু অনেকগুলো আইটেম দেখা যায়, আপনাদেরও অনেকগুলো আইটেম আছে এখানে। হয়তো কারো 2টা 3টা, কারো 4টা 5টা, কারো একটা, এরকম থাকতে পারে, তবে আছে। যদি কোনো হিডেন আইটেম না থাকে তাহলে থাকবে না, কিন্তু হিডেন আইটেম থাকলে এরকম একটা চিহ্ন থাকবে। সবার কি আছে? আচ্ছা, তো এই যে উপরের লেখাটা আমার এটা হিডেন আইটেমের মধ্যে ছিল। হয়তো কারো কারো ক্ষেত্রে বিজয় এবং অভ্র দুটোই হিডেন আইটেমের ভিতরে রাখা যায়। যদি আমরা চাই যে হিডেন আইটেমে রাখবো না, আমরা সামনে এভাবে রাখবো, চোখের সামনে, আমরা সেটাও রাখতে পারি। এই যেমন আমার এখন চোখের সামনে আছে, আমি রাখতে পারতেছি। চোখের সামনে রাখলে সুবিধাটা কি একটু বলি। আমার এখানে ইংলিশ আছে, আমি এই মুহূর্তে মনে করেন একটা মাইক্রোসফট ওয়ার্ড ইউজ করি, চালু করি আর কি। আমার মাইক্রোসফট ওয়ার্ড এবার চালু হচ্ছে। এবার দেখেন আমি এখানে লিখতে পারি যা কিছু মন চায়, ঠিক আছে? আমি যা কিছু মন চায় লিখতে পারি ইংলিশ। এটাকে জাস্ট ক্লিক করে বাংলা করে দিলাম, এখন আমি যা কিছু লিখতে পারি বাংলা। তো এটা চোখের সামনে রাখার সুবিধা এটা। কিন্তু যদি আমি এই যে ইংলিশ ক্লিক করলাম, বাংলা ক্লিক করলাম, এটা ক্লিক করতে চাচ্ছি না, কিন্তু আমি বাংলা ইংলিশ লিখতে চাচ্ছি, আমি সেটাও চাইলে পারি। যেমন এখন বাংলা হচ্ছে, আমি ওখানে কিন্তু ক্লিক করব না, এখন ইংলিশ হচ্ছে, আবার ওখানে ক্লিক করব না, আমার বাংলা হচ্ছে। এটা কিভাবে করলাম? এটা একটা শর্টকাট কি আছে, যে শর্টকাট কি প্রেস করলে এখানে বাংলা এবং ইংলিশ হয়ে যায়। দেখেন আপনারা একটু এটার দিকে লক্ষ্য করেন, এখানে বাংলা এবং ইংলিশ কিভাবে হয়। জাস্ট প্রেস করলাম বাংলা হলো, প্রেস করলাম ইংলিশ হলো, তাই না?
এটা হচ্ছে ফাংশন 12। কিবোর্ডের ফাংশন 12 ক্লিক করলেই আমাদের অভ্রর বাংলা এবং ইংলিশ ট্রান্সফার হয়, বাংলা হয়, আবার ক্লিক করলে ইংলিশ হয়, আবার ক্লিক করলে বাংলা হয়। তো আমাদের অভ্র এর ক্ষেত্রে ল্যাঙ্গুয়েজ ট্রান্সফার করার জন্য বা ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করার অপশন কি? শর্টকাট ফাংশন 12। কিন্তু আমরা চাইলে এখানে ক্লিক করেও করতে পারবো। এরপরে আর একটা জিনিস একটু খেয়াল করেন, এই যে বাংলা অথবা ইংলিশ এটা লেখা আছে, পাশাপাশি এর নিচে একটা ছোট্ট অ্যারো সাইন আছে, দেখা যাচ্ছে? এই অ্যারো সাইনে ক্লিক করলে এখানে কয়েকটা টাইপ আসে। এখানে একটা হচ্ছে অভ্র ফোনেটিক, একটা হচ্ছে অভ্র ইজি, একটা হচ্ছে বর্ণনা, একটা হচ্ছে মনির অপটিক ইউনিকোড, একটা হচ্ছে ন্যাশনাল প্রভাত। এগুলো কি? প্রত্যেকটা এক একটা ফন্ট স্টাইল, প্রত্যেকটা লেখার আলাদা 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 কি বলে এটাকে, লেআউট, প্রত্যেকটা আলাদা আলাদা লেআউট। এবং আমরা যদি চাই যে এই লেআউটগুলো দেখতে, যদি নিচে ক্লিক করি শো অ্যাক্টিভ কিবোর্ড লেআউট, তাহলে কিন্তু আমার একটা কিবোর্ড লেআউট চলে আসছে। আমি এই মুহূর্তে অভ্র ফোনেটিকের মধ্যে আছি, সবাই একটু খেয়াল করেন, অভ্র ফোনেটিকে আছি। আমি যদি অভ্র ইজিতে চলে যাই এবং সেখানে শো কিবোর্ড লেআউট ক্লিক করলাম, এমন চলে আসলো। এই যে কিবোর্ডটা আসছে এটা হচ্ছে অভ্র ইজি লেআউট। আমি এটাকে ক্লোজ করলাম, আবার এখানে ক্লিক করলে বর্ণনায় গেলাম, এটাকেও শো করলাম, বর্ণনাও এরকমের। তো এখানে যে কয়টাই আছে, জয়িতা, মনির অপটিক, প্রভাত, আমি যদি প্রভাতে থাকি প্রভাতে আসলাম, প্রভাতের লেআউট এরকমের। আপনারা দেখেন এই লেআউটটা যেমন আপনার এই অভ্র ইজির লেআউট কিন্তু ওরকম না, একটু পার্থক্য আছে। বোঝা যাচ্ছে কি না এটা একটু লক্ষ্য করার জন্য আমরা দেখি যে জি, এই বাটনে, জি বাটনে স্বরে অ স্বরে আ আছে অভ্র ইজিতে। আমরা যদি প্রভাতে চলে যাই, এখানে দেখি কি আছে, জি বাটনে আছে গ এবং ঘ। আমরা যদি বর্ণনায় যাই, বর্ণনায় আছে কি, বর্ণনায় গ এবং ঘও আছে। আমরা যদি মনির অপটিকে যাই, দেখি এখানে কি, এখানে আছে খণ্ডীয়তা এবং এ। এখানে অনেকগুলো লেআউট আমরা পেলাম না? এগুলো হচ্ছে প্রত্যেকটা আলাদা আলাদা লেআউট। তবে আমি কন্টিনিউ ব্যবহার করি অভ্র ফোনেটিক। এই ফোনেটিক বলতে বোঝায় বাংলিশকে, সহজ ভাষায় এটা হচ্ছে বাংলিশ। যেমন এ এম এ আর যদি লিখি তাহলে হয়ে যাবে আমার এস ও এন এ আর লিখলাম, সোনার হয়ে গেল। এইটা হচ্ছে বাংলিশ। তো আপনারা এটা অভ্যস্ত সবাই বেশি, তাই না? এটা গেল অভ্র ফোনেটিক। আর যদি বিজয়ে যাই তাহলে আপনাদের কিবোর্ডে যে কিগুলো লেখা আছে, হয়তো আমার কাছে কিবোর্ডটা নেই, যে কিগুলো লেখা আছে সেই লেখা অনুযায়ী আপনাদের কাজ করবে। যদি আপনারা সেই লেখা অনুযায়ী করতে চান সেক্ষেত্রে আপনাদের কিবোর্ডটার কোথায় কোন কি আছে এটা একটু ভালো করে মনে রাখতে হবে। বিশেষ করে আমি যেটা বলি যে আমি বিজয় ব্যবহার করি না, কারণ হচ্ছে ওই কিবোর্ড মুখস্থ রাখার একটা প্যারা থাকার পাশাপাশি আর একটা বেশি প্যারা, সেটা একটু বলি। মনে করুন ওয়েবসাইটে কোনো জায়গায় আপনি ডাটা এন্ট্রি করবেন, সেখানে আপনি বিজয় লিখতে পারবেন না, সেখানে আপনাকে ইউনিকোড লিখতে হবে। তো অভ্র ফোনেটিক এটা ইউনিকোড, যদিও বিজয়ের ইউনিকোড আছে, কিন্তু বিজয়ের ইউনিকোডের ক্ষেত্রেও কিবোর্ডের ওই কিগুলো মুখস্থ রাখতে হবে। তো এখন সিদ্ধান্ত হচ্ছে আপনি কোনটা ব্যবহার করবেন, অভ্র নাকি বিজয়। বাংলা লেখার জন্য দুটোই এখন বর্তমান বাংলাদেশে ব্যবহার করে। পূর্বে আপনারা হয়তো জানেন কি না, আমাদের থেকেও আগে যারা ছিল তাদের ক্ষেত্রে বিজয়টা শেখা ছিল ম্যান্ডেটরি, তখন অভ্র বের হয়নি। কারণ আমরা জানি প্রতিনিয়ত নতুন নতুন আপডেট বের হয়। অভ্র যখন বের হয়নি তখন বাংলা লেখার একমাত্র উপায় ছিল বিজয়। তখন বিজয় বাধ্যগতভাবে মুখস্থ করতে হয়েছে, সবার বিজয় শিখতে হয়েছে। তো যে কারণে সবাই বিজয় শিখতো তখন। তো আমাদের থেকে যারা 10 বছর বেশি বয়সী তারা সবাই খুব ভালো বিজয় জানে এখনও।
এবং আমাদের থেকে কম বয়সী যারা আছে তারা খুব ভালো অভ্র জানে, কিন্তু দুটোই একই কাজে, বাংলা লেখার জন্যই। তো এখন সিদ্ধান্ত আপনার, আপনি অভ্র ব্যবহার করবেন নাকি বিজয়। অভ্র লেখার অনেক সুবিধা আছে, বিজয়ের যে সুবিধা ছিল সেই সুবিধা তৈরি হওয়ার জন্য অভ্র আরও বেশি কাজ করেছে, যে কারণে অভ্রতে আরও সুন্দরভাবে লেখা যায়। এর পাশাপাশি ইউনিকোড লেখা যায়, যে কোনো ওয়েবসাইটে আমার লেখা এন্ট্রি করলেই সে লেখাটা হয়ে যাবে। তো আপনাদের একটা জিনিস একটু দেখাই, আমি একটা বিজয় লেখা নিয়ে আসি। এই লেখাগুলো বিজয় কিনা আমি একটু দেখি, এই লেখাগুলো হয়তো বিজয় হতে পারে। আচ্ছা, এই লেখাগুলো বিজয় না, এগুলো হচ্ছে ইউনিকোড। আমি একটু বিজয়ের লেখা নিয়ে আসি। আমাদের এই যে অ্যাটেন্ডেন্স শিটটা, মানে অ্যাটেন্ডেন্স শিট বলতে রেজাল্ট শিট, অ্যাটেন্ডেন্স শিট, এইটা, এই যে লেখাগুলো, এগুলো আমাদের তৈরি করে দিছে এনএসডিএ থেকে। এবং আচ্ছা, এখানে হয়তো অভ্র লেখা নেই, অভ্র লেখা আছে এমন, মানে সরি, বিজয় লেখা আছে এমন একটা লেখায় যেতে হবে, তাহলে আপনাদের বোঝাতে পারবো। আচ্ছা, এই লেখাটাই আমরা দেখি। আমাদের এই আপনাদেরকেই নিয়ে, মূলত আপনাদের ডাটাকেই আমরা আপলোড করেছি। মানে এই ফরম্যাটটা মূলত প্রতিষ্ঠানকে দিয়েছে যে এটা পূরণ করে দেন। তো এখানে এই লেখাগুলো আমি নিজে লিখেছি, তাই না? কিন্তু এই লেখাগুলো তারা লিখে দিছে। এই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীনে ছিল এবং প্রতিষ্ঠানের নাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পাঠানো হয়েছে, সমস্যা না, এটা কাস্টমাইজ করা হবে, আরও এটা পরিবর্তন করা হবে অনেক। হ্যাঁ, যাকে এটা সমাধান করা হবে। এই লেখাগুলো তারা লিখে দিছে, ঠিক আছে? প্রতিষ্ঠানের নাম, অকুপেশনের নাম, লেভেল, এই লেখাগুলো লিখে দিছে, এগুলোও লিখে দিছে। এগুলো আমাদের নিজেদের লিখতে হয়েছে। এর পাশাপাশি সবার শেষে প্রতিষ্ঠানের যারা আছে তাদের সিগনেচারের জন্য এই পার্টটা রাখা হয়েছে। তো এই ফাইলটা মূলত আমাদের যে ভাইস প্রিন্সিপাল উনি আমাকে দিয়েছে, তো উনি এই নিচের লেখাটুকু লিখে দিছে, ঠিক আছে? তো উপরের সব কিন্তু আমাদের আগে থেকে তৈরি করে একটা ফরম্যাট দিছে, নিচের লেখাটুকু উনি লিখে দিছে। তো আমি ওনার এই লেখাটুকুকেই আমি কপি করলাম। আমি Ctrl+C ক্লিক করে অথবা রাইট ক্লিক করে কপি করলাম। আমি এবার ক্লোজ করে দিলাম। আমি নতুন একটা ওয়ার্ড নিলাম, ওয়ার্ড নিয়ে ব্ল্যাঙ্ক ডকুমেন্টে আমি এখানে এটাকে পেস্ট করলাম। এই যে পেস্ট করলাম, এখন কি দেখা যাচ্ছে, কি এটা বুঝতে পারছি কিছু? এই লেখাটা মূলত বিজয় দিয়ে লেখা ছিল, বিজয় দিয়ে লেখা ছিল, কিন্তু এখানে আসছে এরকম। হ্যাঁ, বিজয় দিয়ে লেখা ছিল, কিন্তু এটা এভাবে দেখা যাচ্ছে, কারণ বিজয়ের জন্য ডেডিকেটেড একটা ফন্ট এবং কিছু বিজয়ের ফন্ট ব্যবহার হয়েছে, সেই ফন্ট ব্যবহার করতে হবে। এটা ইউনিকোডের ফন্ট না, এটা হচ্ছে বিজয়ের ফন্ট, সুতনি MJ, যে ফন্টটা ব্যবহার করলে এটাকে বাংলা দেখতে পারবো। কিন্তু নর্মালি আমরা এটাকে কি বাংলা হিসেবে দেখতে পাচ্ছি, এটাকে ইংলিশ হিসেবে দেখতে পাচ্ছি। এটা ইংলিশ না, বাংলাও না। আমরা এই সম্পূর্ণটা সিলেক্ট করে যদি ওই নির্দিষ্ট ফন্টটা দিয়ে দেই, সুতনি MJ, এই হচ্ছে সুতনি MJ, দেখেন এক্ষেত্রে কিন্তু নামটা চলে আসছে, তাই না? তো এই বিজয় লিখলে মূলত এই সমস্যাটায় পড়তে হয়, যেমন আপনি লেখা কপি করে কোথাও নিয়ে কাজ করতে পারবেন না। এই লেখাটা যদি আমি এখান থেকে চেঞ্জ করে দিলাম, হয়ে গেল, ঠিক আছে, সুতনি MJ হয়েছে, সমস্যা নাই, আমি দেখতে পাচ্ছি।
কিন্তু এই লেখাটা আমি যখন কপি করে নিয়ে কোনো ওয়েবসাইটে পেস্ট করব, সেখানে কিন্তু ওই ভাঙা লেখাটা আসবে, এই লেখাটা আসবে না। তো প্রবলেমটা কোথায় বুঝতে পারছেন? তো ওই ক্ষেত্রে কি লাগবে আমি একটু দেখাই। ওই ক্ষেত্রে কি করতে হবে? ওই ক্ষেত্রে নেট সার্চ দিতে হবে যে বিজয় টু ইউনিকোড কনভার্টার। বিজয় টু ইউনিকোড কনভার্টার হিসাবে যেটা আসবে, এখানে হবে বিজয় কিবোর্ডের লেখা পেস্ট করুন। এই লেখাটা বিজয়ের লেখা, এটাকে পেস্ট করতে হবে, কপি করে এইখানে পেস্ট করতে হবে। পেস্ট করলাম, এরপরে এখানে আসবে বিজয় থেকে ইউনিকোড, এই যে অ্যারো সাইন, এটাই ক্লিক করলাম। উপরে যে লেখাটা আসলো এই লেখাটা কপি করে তারপর ওয়েবসাইটে যেখানে পেস্ট করতে চাই সেখানে পেস্ট করতে পারবো, তাহলে এই লেখাটা দেখা যাবে। এখানে আমি নিচে ওই লেখাটা যেটা কপি করলাম ওটা নিয়ে আসি, নিচে এই লেখাটা এরকম দেখাচ্ছে, তাই তো? এখন আমরা বলতে পারি যে অভ্র লেখাটা মানে বিজয় লেখাটা সুন্দর, অভ্র লেখাটা সুন্দর না। এই যে অভ্র লেখাটা, এটাকে চাইলে যে কোনো ফন্টে নিতে পারবো, যে ফন্টেই নিব সেই ফন্টেই সে বাংলাকে দেখাবে, যে ফন্টেই যাই। এবং দেখেন বাংলা নামের একটা ফন্ট, এইটা হচ্ছে বাংলা নামের একটা ফন্ট, যে ফন্ট, আর এটা হচ্ছে সতনী এমজে নামের ফন্ট। কিন্তু আমি যদি চাই এই সতনী এমজের যে ফন্টটা এক্স্যাক্টলি ওটার মতো করে তৈরি করতে, তাহলে এটার জন্য আছে সতনী ও এমজে নামের একটা ফন্ট। সম্পূর্ণ 100% অ্যাকুরেট হয়ে গেছে না? তো আমরা যদি মনে করি যে ফন্ট এটা দেখতে ভালো দেখায়, এটা ভালো না, এটা কি বলা যাবে? তো এখন সিদ্ধান্ত আপনার, আপনি বিজয় ব্যবহার করবেন নাকি অভ্র। এবং অভ্রর ক্ষেত্রে ফোনেটিকটা ব্যবহার করতে পারবেন, শুধুমাত্র বড় হাতের এই ব্যাপারটুকু খেয়াল রাখেন, এবং কোন কার কোনটা লিখলে হয় এখানেও বড় হাত আছে, এবং যুক্তবর্ণগুলো কিভাবে হয় এখানেও আছে। এই ব্যাপারটুকু শুধু যদি ধারণা রাখেন তাহলেই আপনি অভ্রতে খুব সুন্দরভাবে লিখতে পারবেন। এখন এখানে যতটুকু মার্ক করে দিলাম এটুকু মনে রাখা কি কঠিন কিছু? আমি যেটুকু মার্ক করে দিলাম শুধু এইটুকুই আপনারা শুরুতে মনে রাখেন, বাকিগুলো এমনিতেই সবার মনে আছে, সবাই বাংলিশ লেখেন। বাংলিশ ছাড়া কি কেউ লেখেন? তবে আপনাদের কাছে মানে যেটা আমি চাই বা যেটা বলি, হয় সবসময় ইংলিশ লিখবেন, না হয় সবসময় বাংলা লিখবেন, বাংলিশটা কম লিখবেন, ঠিক আছে? কিন্তু বাংলিশের পরিবর্তে বাংলাটাকে ব্যবহার করতে পারবেন এই অভ্রর মাধ্যমে। আপনারা কিবোর্ড, কে কি কিবোর্ড ইউজ করেন ফোনের জন্য? সবাই রিদমিক ইউজ করেন? জিবোর্ড ইউজ করেন কতজন? জিবোর্ড অনেকে ইউজ করে। আচ্ছা, যাই হোক, যার যেটা পছন্দ হয় সে সেটা ব্যবহার করতে পারে, যে যেটাই কমফোর্টেবল। তবে আপনার পছন্দ অনুযায়ী আপনি ব্যবহার করবেন। তো এইখানে যে ব্যাপারটুকু বলা হয়েছে জাস্ট এইটুকু মেনটেন করে আপনারা লেখালেখি শুরু করতে পারবেন। তো এক্ষেত্রে সমস্যা হতে পারে যে যুক্তবর্ণ কিভাবে লিখব আমাদের, আমি বিজয়টাও বলবো কারণ বিজয়টাও আপনারা কেউ চয়েস করতে পারেন। বিজয়ের ক্ষেত্রে কোনো একটা বর্ণ লেখার পরে জি বর্ণ যেটা আছে, আমি জি বর্ণে মূলত হসন্তটা থাকে। এই যে হসন্তটা দেখা যাচ্ছে, এই যে হসন্তটা দেখা যাচ্ছে, মূলত এই হসন্তটা হচ্ছে জি বর্ণে থাকে। আমাদের অভ্র লেখার ক্ষেত্রে হসন্ত প্রয়োজন হয় না। অভ্র লেখার ক্ষেত্রে দুইটা বর্ণ যখন একসাথে লিখবেন সেটা যুক্তবর্ণ হয়ে যাবে অটোমেটিক। আপনি দুইটা বর্ণ, যেমন প্রথম বর্ণ এবং দ্বিতীয় বর্ণ, দুইটা বর্ণ যুক্তবর্ণ করতে যাচ্ছেন, যুক্তবর্ণের দুই একটা ওয়ার্ড যদি বলেন, আমি এখানে লিখে দেখি, দেখবেন প্রথম বর্ণ লিখলাম, কোনো কিছু না লিখে দ্বিতীয় বর্ণ লিখলে ওই দুইটা একসাথে লিখলেই যুক্তবর্ণ হয়ে যাবে এক্ষেত্রে। আর বিজয়ের ক্ষেত্রে একটা বর্ণ লিখে হসন্ত ক্লিক করে, মানে জি ক্লিক করে বাকি বর্ণটা লিখতে হবে, তাহলে মনে করেন
আপনার যুক্তবর্ণ হবে। যাই হোক, আপনারা লেখালেখির ব্যাপারে মোটামুটি ক্লিয়ার তাহলে? আচ্ছা, যাই হোক, এখন বাংলা লেখালেখির ক্ষেত্রে আপনারা যদি যুক্তবর্ণ ট্রাই করেন, যদি কোনো ক্ষেত্রে আটকে যান যে এই যুক্তবর্ণটা আমি বুঝতেছি না, সেক্ষেত্রে সেই যুক্তবর্ণ লেখার জন্য যে প্রসেস আছে বা যেভাবে শেখানো যায় সেটা আমি দেখাবো। আপনারা যদি বিজয় লিখতে চান বিজয় লিখতে পারবেন। বিজয় লেখার ক্ষেত্রে যুক্তবর্ণ তো বলেই দিলাম যে জি বাটন। আচ্ছা, এক্ষেত্রে আমরা একটা ব্যাপার, মানে এখান থেকে যে প্রশ্নগুলো থাকতে পারে সেটা একটু জেনে নিব। যে অব্র কিবোর্ডের ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করার জন্য ফাংশন 12 ক্লিক করতে হয়। বিজয় কিবোর্ডে ল্যাঙ্গুয়েজ সুতরি এমজে ওইটাকে সিলেক্ট করতে গেলে কন্ট্রোল অল্টার বি ক্লিক করতে হয়, কন্ট্রোল অল্টার বি। এবং পরবর্তীতে যখন সুতনি এমজে বাদে আবার অন্যটায় যেতে চাই, আবার কন্ট্রোল অল্টার বি ক্লিক করলে আবার পূর্বের ফন্টে চলে যাওয়া যায়। আমরা কন্ট্রোল অল্টার বি দেখলাম, ফাংশন 12 দেখলাম, এরপরে জি বাটনটাকে দেখলাম। জি বাটনটাকে বলা হয় লিঙ্ক বাটন। লিঙ্ক তো বুঝেন, লিঙ্ক মানে কি, অন্য কিছু এর সাথে যুক্ত করা। তো যুক্তবর্ণ তৈরি করতে জি বাটনটাকে প্রয়োজন হয়, যে কারণে জি বাটনটাকে বলা হয় লিঙ্ক বাটন। এবং আপনারা এই যে অ্যারো সাইনের নিচে যেগুলো দেখতে পাচ্ছেন, ইংলিশ টু বাংলা অব্রফোনেটিক, এটাই সাধারণত সবাই ব্যবহার করে বা করতে চায়, এটাই করবেন সবাই। ক্লাস টাইমের পরে হয়তো যেটুকু দেখানোর ব্যাপার থাকে, দেখানোর পরে আপনাদের যখন প্র্যাকটিস টাইমেও আপনি হয়তো প্র্যাকটিস যেটা করতে দেওয়া হয়েছে সেটাও করে ফেললেন। এরপরে আপনি যদি বসে থাকেন তাহলে কিন্তু আপনি শিখতে পারবেন না। তখন আপনি এই লেখাগুলো টাইপ করবেন, বিভিন্ন লেখা। যদি আপনি লেখা না খুঁজে পান সেক্ষেত্রে আমাকে বলবেন কোনো লেখা এনে দিতে সামনে, আমি লেখা এনে দিব, আপনারা সেটা দেখে দেখে লিখবেন। আচ্ছা, আজকে মনে হয় স্টুডেন্ট কম আসছে, এটার কারণ কি? এরপরে এই যে বিজয়টা দেখলাম, বিজয়ের এখানে লেখা আছে যে কন্ট্রোল অল্টার বি প্রেস করলে বিজয় কিবোর্ড অ্যাক্টিভ হয়। এবং আবার যদি পুনরায় ইংলিশ ফন্টে আসতে চান তাহলে আবার কন্ট্রোল অল্টার বি ক্লিক করতে হয়। কন্ট্রোল অল্টার বি ক্লিক করার মাধ্যমে সুতনি এমজে ফন্ট সিলেক্ট হয়। এবং এখানে যে ফন্টের সেটিংস আছে সেখান থেকেও আমরা চাইলে সেটিংসটাকে আনতে পারি। এরপরে এইটা হচ্ছে কিবোর্ড লেআউট, বিজয় কিবোর্ড লেআউট। এটা এই কিবোর্ড অনেকের সামনে আছে, প্রায় সবার, প্রায় বলতে হয় অনেকগুলো কিবোর্ডে এমন আছে। এখানে দেখেন জি বাটনে একটা হসন্ত আছে এবং এর পাশাপাশি কি দাড়ি নাকি ম্যাডাম? আমাদের ম্যাডাম কিন্তু খুব ভালো বিজয় লিখতে পারে। তো যদি আপনারা কেউ চান যে বিজয় প্র্যাকটিস করবেন সেক্ষেত্রে তখন ম্যাডাম ক্লাস নেবে। বিজয় লিখবেন, আমি তো বললাম যে কোনটা ভালো হয়। কিন্তু দ্রুত লেখা যায়, বিজয়টা দ্রুত লেখা যায়, বিজয়ের যুক্ত বর্ণগুলো দ্রুত লেখা যায়, কিন্তু অব্রফোনেটিকে কিন্তু লেখাটা খুব দ্রুত লেখা যায়। আপনারা যেটাই কমফর্ট ফিল করেন সেটাই শিখবে, কোনো সমস্যা নেই। অব্রও শিখাতে পারবে, অব্রটাও স্যারে শিখাতে পারবে, আমিও শিখাতে পারবো। এবং বিজয় স্যারে মোটামুটি জানে, আমিও জানি, সমস্যা নেই, দুইটাই শিখে নেবে। আচ্ছা, আর বিজয়ের যে অব্রোর যে লেআউট, এই লেআউট সম্পর্কে জানেন। এখানে অব্রোর ব্যাপারটা হলো যে অব্রো সফটওয়্যার এমন যে আপনি ইংরেজিতে টাইপিং করলেও সেটা বাংলায় কনভার্ট হয়ে যায়। আপনি ইংরেজিতে লিখে দিবেন, সেটা বাংলায় কনভার্ট হয়ে যাবে। তবে তার কোন ইংরেজি অক্ষরে বাংলায় কোনটা হয় সেটা জানতে হবে, আর সেটাই হচ্ছে এটা। এরপরে দেখেন ইনস্টল করার পর পিসিতে এমন আসবে, সেটা তো দেখাইছি। আপনাদের বাংলা বোর্ডের ইংরেজি উচ্চারণ সবাই না হলে আপনি তো আছেন, তাই। আচ্ছা, আমি এটা দেখছি, এরপর থেকে এরকম চলবে। ইংরেজি থেকে ওইখানে ইংলিশ ক্লিক করলে ইংলিশ পরিবর্তন হয়ে যায়, বাংলা করতে হয় অন্যভাবে বাংলা হয়ে যায়। মানে এটা ক্লিক করলে ইংলিশ, ক্লিক করলে বাংলা। কিবোর্ডের ফাংশন 12 ক্লিক করলেও হয়।
এবং আবার একইভাবে ফাংশন 12 ক্লিক করলে বাংলা থেকে ইংরেজিতে রূপান্তর হয়ে যাবে। এইভাবে ইংরেজি বাংলা রূপান্তর করার পর যে কোনো জায়গায় আপনি বাংলা টাইপিং করতে পারবেন। যে কোনো জায়গায় বাংলা টাইপিং করার জন্য অব্র বেস্ট। সারা বিশ্বে বর্তমানে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট তৈরি সবথেকে বেশি ব্যবহৃত হয়। তাই আমরা মাইক্রোসফট ওয়ার্ড সম্পর্কে বিস্তারিত শিখব। মাইক্রোসফট ওয়ার্ড সম্পর্কে মাইক্রোসফট কোম্পানির কর্তৃক ডিজাইনকৃত মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন প্যাকেজের একটি কম্পোনেন্ট এবং মাইক্রোসফট ওয়ার্ড ভার্সন 2016 এবং অপারেটিং সিস্টেম 2011 ব্যবহার করব। যদিও তারা 11 ব্যবহার করছে, 2016 ব্যবহার করছে, আপনাদের যেটা আছে এটাও সেম একই, যে কারণে কোনো সমস্যা নেই। তবে সবথেকে বহুল ব্যবহৃত ওয়ার্ড ডকুমেন্ট তৈরির ক্ষেত্রে অব্র। এখন আপনার ইচ্ছা, আপনি অব্র ব্যবহার করবেন না বিজয় করবেন। এবং এই কনভার্টার, আমি যেটা মাত্র দেখালাম যে কনভার্টার কি, ইউনিকোড থেকে বিজয় বা বিজয় থেকে ইউনিকোড, আমি একটু আগে সার্চ দিয়ে দেখালাম না যে কিভাবে অব্র থেকে বিজয়, বিজয় থেকে অব্রতে নেওয়া লাগে। এই যে কনভার্টারটা দেখা যাচ্ছে, আমরা নেট সার্চ দিয়ে এখানেই কিন্তু আসছিলাম। এই যে নেটে আমি সার্চ দিয়েছিলাম যে বিজয় টু ইউনিকোড অথবা ইউনিকোড টু বিজয়, সার্চ দিলে প্রথম যে অ্যাড্রেসটা আছে এটার মধ্যেই এই কনভার্টারটা আছে। তো এই কনভার্টারটা সম্পর্কেই তারা বলছে। এবং আমরা ফন্ট সম্পর্কে যদি দেখি, এখানে এরিয়াল ফন্ট, এরিয়াল হলো টাইপফেসের একটি অত্যন্ত বহুমুখী পরিবার বা রিপোর্ট, উপস্থাপনা, ম্যাগাজিন ইত্যাদিতে টেক্সট সেটিং এবং সংবাদপত্র, বিজ্ঞাপন ও প্রচারের প্রদর্শন করার জন্য ব্যবহারের জন্য সমান সাফল্যের সাথে ব্যবহার করা যেতে পারে এরিয়ালটা। এবং এটা 2005 সালে রবিন নিকোলাস বলেছিলেন এটি একটি সাধারণ সান্স সেরিফ হিসাবে ডিজাইন করা হয়েছিল। প্রায় এটি ব্লান্ট সান্স সেরিফ, মানে সান্স সেরিফ একটা ফন্টের স্টাইল, সেই রকমভাবে তৈরি করা হয়েছিল। কখনো কখনো এরিয়াল এমটি নামে পরিচিত। এটি একটি সমসাময়িক সান্স সেরিফ টাইপসেট। তো এটা মূলত এরিয়াল ফন্টের বর্ণনা। এরপরে যদি দেখি হেলভেটিকা, এটাও কি একটা ফন্ট। এরপরে যদি দেখি ক্যালিব্রি, ক্যালিব্রি একটা ফন্ট। টাইম নিউ রোমান, এটা একটা ফন্ট। এবং এজেন্সি এফবি, তোহমা মানে তাহমা, এগুলো প্রত্যেকটা কি এক একটা ফন্ট। আপনার প্রশ্ন আসতে পারে কয়েকটি ফন্টের নাম লেখেন, পারবেন না? হ্যাঁ, আপনি যেগুলো জানেন সেগুলো লিখবেন। ট্রু টাইপ ফন্ট, নিকোশ, নিকোশ বাংলা ফন্ট লেখার জন্য বহুল ব্যবহৃত একটি ফন্ট। তো বিশেষ করে এই নিকোশ সম্পর্কে যদি আসে, আমাদের যত লেখালেখি হবে বাংলা সব এই নিকোশ ফন্টে লিখতে হবে। এই নিকোশ ফন্ট বাংলাদেশের সরকারি ফন্ট বলা যায়। এবং এই নিকোশ লিখতে গেলে ইউনিকোডে লিখতে হয়। যদি বিজয় দিয়েও লেখেন সেটা ইউনিকোড ব্যবহার করতে হবে, তা না হলে হবে না। এরপরে দিছে মেল মার্কস। মেল মার্কস কি এখন শেখানো যাবে ওদের? না শিখে আমরা প্রত্যেকটা মেনু সম্পর্কে দেখেছিলাম, কোন মেনুতে কি থাকে সেটাও দেখেছি। হয়তো অনেক মনে আছে, অনেক মনে নাই। তো যাই মনে থাকুক না থাকুক, আমরা নতুন করে আবার একটু দেখি। এই হচ্ছে ফন্ট ক্লিপবোর্ড গ্রুপ, এই হচ্ছে ফন্ট গ্রুপ। আমরা এই ফন্ট গ্রুপের অধীনে যা পাই, এর পাশাপাশি যদি এই অ্যারো সাইনে ক্লিক করি, ফন্টের টোটাল যে বক্সটা মানে টোটাল সেটিংসটা চলে আসে এখানে। মানে এখানে দেখেন এই ফন্টের নামগুলো দেখা যায়, এর পাশাপাশি কিন্তু এখানেও নামগুলো আছে। এখানে সাইজটা আছে, ফন্টের স্টাইলটা আছে, বোল্ড নাকি ইটালিক নাকি রেগুলার নাকি বোল্ড ইটালিক। এবং কমপ্লেক্স স্ক্রিপ্ট ফন্ট, সেখানেও নিকোশ আছে, এখানে ফন্ট স্টাইল আছে, সাইজ আছে। কালার, এখানে কালার আছে এবং তার সাথে ইফেক্ট আছে। মানে এখানে যা ছিল সবই এখানে আছে। এই যে স্ট্রাইক থ্রোট, ডাবল স্ট্রাইক থ্রোট, সুপার স্ক্রিপ্ট, সাবস্ক্রিপ্ট। আমরা সুপার স্ক্রিপ্ট সাবস্ক্রিপ্ট সম্পর্কে জানি? বলেন তো কি? হ্যাঁ, স্কোয়ার অথবা নিচের দিকে। যদি উপরের দিকে ক্লিক করি তাহলে সুপার স্ক্রিপ্ট হবে, নিচের দিকে রাখতে চাইলে সাবস্ক্রিপ্ট হবে। এবং নিচে স্যাম্পল হিসাবে একটা কিছু দেখা যাচ্ছে। এর পাশাপাশি স্মল ক্যাপস, অল ক্যাপস, হিডেন, এরকম একটা ব্যাপার আছে। এবং টেক্সট ইফেক্ট নামের আরও কিছু মেনু আছে, এটাই ক্লিক করলে আরও কিছু দেখা যায়। এর পাশাপাশি সেট অ্যাজ ডিফল্ট আছে। তো এটা পাইলাম কোথায়?
ফন্ট গ্রুপের অ্যারো সাইনে ক্লিক করলে, তো এই ফন্ট সেটিংসে আমরা এইখানে ক্লিক করলেও যেতে পারি, আমরা শর্টকাটেও যেতে পারি। যদি শর্টকাটে যেতে চাই ক্লিক করতে হবে Ctrl+D। ফন্ট সেটিংসে যেতে গেলে Ctrl+D শর্টকাট। তো আমরা ফন্ট সেটিংসটা দেখলাম। এখানে এই যেটা মানে একটা লেখা লিখে সেটাকে কেটে দেয়া, এটাকে বলা হয় স্ট্রাইক থ্রোট। এবং নিচের দিকে লেখা এটা হচ্ছে সাবস্ক্রিপ্ট, উপর দিকে এটা হচ্ছে সুপারস্ক্রিপ্ট। এবং বাকি যা যা আছে সবই তো জানেন মনে হয় সবাই। তো এক্ষেত্রে আমি একটা নতুনভাবে চালু করি, একটা নতুনভাবে এই ওয়ার্ডটাকে চালু করি। তো নতুনভাবে চালু করলে হবে কি দেখেন, একটু দেখেন টাইম নিউ রোমান এবং 11 সাইজ, এই সাইজের ফন্টটা চালু হয়েছে। আমরা যদি এটাকে চেঞ্জ করে অন্য কোনোটা করতে চাই, মানে ডিফল্ট হিসাবে চেঞ্জ করতে চাই, এটা কি দেখানো হয়েছিল? সবাই পারবেন? এই ফন্ট গ্রুপের এখানে গিয়ে আমি যেটাকে সিলেক্ট করতে চাই, যেমন আমি টাইম নিউ রোমান চাচ্ছি না, আমি ক্যালিব্রি চাচ্ছি এবং 11 চাচ্ছি, সেট অ্যাজ ডিফল্ট ক্লিক করে দিলেই আমার হয়ে যাবে। আচ্ছা, ফন্ট গ্রুপ গেল। প্যারাগ্রাফ গ্রুপ, এখানে এই চারটা পার্ট, রাইট, লেফট, সেন্টার এবং জাস্টিফাই, এই চারটা পার্ট কিসের অধীনে, কি বলে এটাকে? অ্যালাইনমেন্ট। তার উপরের এটা হচ্ছে, এটা কি? বুলেট। তার উপরেরটা নাম্বারিং। তারপরেরটা হচ্ছে মাল্টি লেভেল লিস্ট। এটা হচ্ছে লাইন অ্যান্ড প্যারাগ্রাফ স্পেসিং। তো এখানে প্রত্যেকটা মেনু আপনার ব্যবহার করতে হবে। আমরা স্টাইল মেনু যেটা দেখি, আমরা যদি এই স্টাইল মেনুর অধীনে আরও অনেকগুলো আছে, আমরা যেটা নিব, যদি কোনো একটা স্টাইলকে নেই তাহলে আমার সব লেখাগুলো ওই স্টাইলে হবে না। আমরা যদি কোনো স্টাইল মেনু থেকে কোনো কিছু সিলেক্ট করি তাহলে সব লেখাগুলো তো ওই স্টাইলে হবে। এটা কি বলা যায়, একটা ফরম্যাট, যে ফরম্যাটের মধ্যে মানে যে কোনো একটা ডিজাইন করা টেমপ্লেট, যেটার মধ্যে একটা ফরম্যাট আছে। তো আমার প্রশ্ন আসতে পারে এরকম যে স্টাইল মেনু কেন ব্যবহার করা হয়, অথবা স্টাইল মেনুর কাজ কি। এরপরে ফাইন্ড আমরা দেখেছি, আমরা অ্যাডভান্স ফাইন্ড দেখেছি, আমরা রিপ্লেস দেখেছি, আমরা গো টু দেখেছি। নাকি গো টু এর কাজ কি? নির্দিষ্ট কোনো পেজে আমরা যাওয়ার জন্য গো টু ব্যবহার করতে পারি, অথবা নির্দিষ্ট কোনো পেজ না, আমরা নির্দিষ্ট কোনো সেকশনে যেতে চাইলেও যেতে পারি, নির্দিষ্ট কোনো লাইনেও যেতে পারি। নির্দিষ্ট লাইন হলে লাইন নাম্বার কত সেটা ক্লিক করে দিলেই হবে। নির্দিষ্ট কোনো বুকমার্কে যেতে পারি, আপনারা বুকমার্ক করাও দেখেছেন। যদি বুকমার্ক থাকে এখান থেকে বুকমার্ক সিলেক্ট করে দেওয়া যাবে, বুকমার্কগুলো তখন তালিকায় থাকবে। আমাদের নির্দিষ্ট কোনো অবজেক্ট সিলেক্ট করতে পারি, এনি অবজেক্ট আছে, হেডিংয়ে যেতে পারি। তো গো টু এর মাধ্যমে আমরা যে কোনো জায়গায় যেতে পারি। আমরা রিপ্লেসের মাধ্যমে যে কোনো ফন্টকে রিপ্লেস করতে পারি, মানে যে কোনো লেখাকে রিপ্লেস করতে পারি। তো এই যেটুকু দেখলেন, এরপরে ইনসার্ট মেনু দেখলেন, টেবিল দেখলেন, শেপ দেখলেন, এই যে কভার পেজ দেখলেন, ব্ল্যাঙ্ক পেজ দেখলেন, পেজ ব্রেক দেখলেন। পেজ ব্রেকটা কেন ব্যবহার করি? আমরা পেজের যে অংশেই থাকি না কেন সেই পেজের লেখাটা আর না লিখে পরবর্তী পেজের থেকে লেখা শুরু করতে গেলে আমরা পেজ ব্রেক ব্যবহার করি। আচ্ছা, আমরা এই পেজ ব্রেক যদি ব্যবহার করি, এই পেজ ব্রেকটাকে আবার কাটার উপায় কি? আমি একটু লিখি এখানে, এই লেখাটা লিখলাম, পেজের অর্ধেকও হলো না, আমি এই মুহূর্তে চাচ্ছি পরের পেজে যেতে, পেজ ব্রেক ক্লিক করে এখানে আবার লেখা শুরু করলাম। তা আমার এই পেজ ব্রেকটা, এই যে পেজ ব্রেক হলো এখানে, এই পেজ ব্রেকটা কাটার উপায় কি? আমরা পেজ ব্রেকটা দিলাম, দিতে জানি, আমাদের কাটতেও তো জানতে হবে। পেজ ব্রেকটা কীভাবে কাটবো? আমরা এই পেজের শুরুতে এসে একটা ব্যাক স্পেস ক্লিক করলেই আমার পেজ ব্রেকটা কেটে যাবে। বুঝতে পারছেন নাকি বুঝেন নাই? আবার দেখাই, পেজ ব্রেক ক্লিক করলাম, আমার পরের পেজে চলে আসবে। এই মুহূর্তে আমি ব্যাক স্পেস ক্লিক করলেই আমার পেজটা কেটে যাবে। আন্ডু দিলে তো হবেই, আন্ডু তো আমি দেওয়ার সুযোগ তো পাবো না। আন্ডুর পরে আমি কত কাজ করে ফেলবো। যেমন আমি একটু দেখি এখানে,
অনেক কাজ করে ফেলতেছি। নিচে একটা টেবিল নিলাম, তারপরে টেবিলে অনেক কিছু লিখলাম, যেমন নেম, ইমেল, ফোন নাম্বার, ডিস্ট্রিক্ট। নামের ক্ষেত্রেও লিখে ফেললাম। আমি অনেক কিছু লিখে ফেললাম, আরও লিখলাম, আরও 10 জনের তথ্য লিখলাম। আমি এই মুহূর্তে কি আন্ডু দিব? আমি এই মুহূর্তে পেজ ব্রেকটা কাটতে চাচ্ছি। আমি কি এখন আন্ডু দেওয়ার সময় আছে আমার? তো এই মুহূর্তে আমি কি করব? আমি এই পেজের শুরুতে এসে ব্যাক স্পেস ক্লিক করব, আমার পেজ ব্রেকটা কেটে যাবে। তো আপনার প্রশ্ন আসতে পারে পেজ ব্রেক কিভাবে কাটতে হয় বা পেজ ব্রেক কিভাবে রিমুভ করতে হয়। আপনারা শুধু যে ব্যাক স্পেস লিখবেন এমনটা না, আমি একটু আন্ডু করি। এবার একটু দেখি, আমরা আগের জায়গায় আসছি। আমি এখানে এসে ব্যাক স্পেস ক্লিক করেছি। আমি যদি এখানে না থেকে এখানে থাকতাম, এখন কি করা যেত? এখন আমি যদি ডিলিট বাটন ক্লিক করি তাহলে হবে। তো তার মানে প্রশ্নের উত্তরটা এমন দেওয়া যেতে পারে, ব্যাক স্পেস অথবা ডিলিট বাটন ক্লিক করে আমরা পেজ ব্রেকটাকে রিমুভ করতে পারি। পেজ ব্রেক, হ্যাঁ, একটু বলেন যে পেজ ব্রেক তো আমি ব্যবহার করলাম, আমি কাটলাম, আমি ব্যাক স্পেস দিয়েও কাটলাম, ডিলিট দিয়েও কাটলাম। আপনাদের বলতে হবে ব্যাক স্পেস এবং ডিলিট বাটনের পার্থক্য কি। আপনারা প্রত্যেকে একটু ট্রাই করেন, এই দুইটার পার্থক্য খোঁজার ট্রাই করেন, তারপর একটু বলেন যে ব্যাক স্পেস এবং ডিলিট বাটনের পার্থক্য। বুঝবেন জানি না। আমার কার্সরটা আছে এই মুহূর্তে এই লাইনের মাঝখানে। আমার এই কার্সরের এটা কি বাঁ পাশ, এটা ডান পাশ, তাই না? আমার কার্সরের শুরুর দিকের যদি কিছু কাটতে চাই সেক্ষেত্রে আমি ব্যাক স্পেস ব্যবহার করি, আর যদি কার্সরের পরের দিকের কিছু কাটতে চাই সেক্ষেত্রে আমি ডিলিট ব্যবহার করি। বুঝতে পারছেন? ডিলিট ক্লিক করলে কার্সরের পরের ডান পাশের সবগুলো কেটে যায়, আর ব্যাক স্পেস ক্লিক করলে কার্সরের বাঁ পাশেরগুলো কাটে। এটা হচ্ছে মেজর পার্থক্য। তো এখন আমরা পেজ ব্রেক ব্যবহার করলাম। পেজ ব্রেকটা মনে করেন এইটা এবং এইটা। আমি একটা ব্রেক এখানে ব্যবহার করেই দেখি কেমন হয়। পেজ ব্রেকটা মূলত আমি একটু ছোট করি, ছোট করলে বুঝতে পারবো। এই যে পেজ ব্রেকটা এখানে পরে আর এখানের পরে, এই দুইটা জায়গার যে কোনো একটা জায়গায় তো পেজ ব্রেকটা। যদি কার্সরটা এখানে রাখি তাহলে ডিলিট ক্লিক করে এইগুলো কাটা যাবে, আর যদি এখানে রাখি তাহলে ব্যাক স্পেস ক্লিক করলে এগুলো কাটা যাবে। এবার বুঝতে পারছেন? ক্লিয়ার সবাই? আচ্ছা, ব্যাক স্পেস গেল, পেজ ব্রেক গেল। ব্ল্যাঙ্ক পেজ তো আমরা জানি যে কোনো জায়গায় আমরা একটা ব্ল্যাঙ্ক পেজ, একটা খালি পৃষ্ঠা নিতে চাইলে ব্ল্যাঙ্ক পেজ ব্যবহার করি। আমরা হয়তো বই লেখাও দেখেছি যে একদম সম্পূর্ণ একটা বই লেখার পরে সেই বইয়ের মাঝে যদি কোনো পেজকে ব্ল্যাঙ্ক রাখতে চাই, যে ব্ল্যাঙ্ক পেজটা আমরা পরবর্তীতে ব্যবহার করব, সেক্ষেত্রে কি আমরা ব্ল্যাঙ্ক পেজ অ্যাড করতে পারি। কভার পেজ অ্যাড করি কখন? যখন আমার একটা লেখালেখির কভার, একটা লেখালেখির জন্য সম্পূর্ণ, এই যেমন আপনার এখানে একটা বই আছে, এই বইয়ের এই যে শুরুর পেজটা, এটাই হচ্ছে কভার পেজ। যখন একটা কভার পেজ অ্যাড করব সেটা কি হবে? সবার শুরুতে চলে আসবে। এটা কি আপনার ম্যাটেরিয়াল? এই ম্যাটেরিয়াল তো আমার কাছেও আছে। হ্যাঁ, আচ্ছা, যাই হোক, আমরা ইনসার্ট দেখলাম, কভার পেজ, ব্ল্যাঙ্ক পেজ, টেবিল ইনসার্ট করতে পারি, পিকচার ইনসার্ট করতে পারি, শেপ, আইকন, 3D মডেল, স্মার্ট আর্ট, চার্ট, স্ক্রিনশট সবই পারি। না পারার মধ্যে কোনটা আছে বলতে হবে, না পারার মধ্যে কোনটা আছে? এবার আমরা লেআউট মেনুতে যে দেখলাম পেজ ওরিয়েন্টেশন নিয়ে,
পেজ ওরিয়েন্টেশন বলতে আমি একটু দেখাই। এই মনে করেন অনেক বড় একটা লেখা লিখলাম 3 পেজের, আমি প্রথম পেজে আছি। এই পেজের আমি যদি এখানে লেআউটে এসে সাইজটাকে বাড়াই কমাই, আমার সাইজটা বেড়ে কমে যাবে। সাইজ বলতে পেপার সাইজ। আমি যদি A4 করে দেই সব চার্ট, আচ্ছা দেখাবো। তো এখানে আমরা এই যে পেজের সাইজটা A4 দিলাম, আমার 3টা পেজেরই সাইজ A4 হয়ে গেল নাকি। আমি এই পেজটাকে আমি চাচ্ছি রোটেট করতে, মানে ওরিয়েন্টেশন চেঞ্জ করতে। ওরিয়েন্টেশন চেঞ্জ করে ল্যান্ডস্কেপ করে নিলাম, আমার 3টা পেজেই ল্যান্ডস্কেপ হয়ে গেল, তাই না? এখানে কি কোনো সন্দেহ আছে কারো? 3টা পেজ ল্যান্ডস্কেপ হয়ে গেল। আমার মার্জিন আমি যেভাবে দেয়ার আমি দিলাম, হয়ে গেল। কিন্তু কলামের ব্যাপারটা একটু আমরা দেখি। কলামটা সম্পর্কে দেখেছিলাম কিন্তু ফুল ডিটেলস দেখিনি নাকি। আমরা যদি চাই যে কলাম তৈরি করব, এইখানে 2টা কলামের মধ্যে আমরা নিব এই লেখাগুলো, এইটুকু সিলেক্ট করে কলাম আমি 2টা নিয়ে দিলাম, 2টা কলাম হয়ে গেল। তো এখানে 2টা কলাম সাইজও দেখলাম একই সাইজ হয়ে গেল। আমরা কলামের সাইজ বাড়াতে কমাতে পারি? আমরা হয়তো পারি কিন্তু মনে নেই। কলামের এখানে ক্লিক করে মোর কলাম অপশন ক্লিক করলে কলামের অপশন চলে আসে, 2টা নাকি 3টা সেটা লিখেও দেওয়া যায়। চাইলে 4টা 5টা 6টা লিখে দিতে পারবো। এর পাশাপাশি কলাম উইথ দেখা যাচ্ছে এবং নিচে আছে ইকুয়াল কলাম উইথ, মানে বর্তমানে 2টা কলাম। ইকুয়াল কলাম উইথ মানে হচ্ছে 2টা কলাম দুটোই একই মাপের হবে। আমি যদি একটাকে উঠিয়ে দেই আর একটাকে বাড়িয়ে দেই, যেটুকু বাড়াবো বাকিটা থেকে সেটুকু কমবে। তো একটা রাখলাম আমি 6 ইঞ্চি পরিমাণ জায়গা, আর একটা 3.19 ইঞ্চি আছে। আমি যদি চাই যে 3.19 না 3 ইঞ্চি থাকুক, তাহলে মাঝখানের জায়গাটুকু একটু বেড়ে যাবে। তো 3 ইঞ্চি 6 ইঞ্চি এবং মাঝখানের জায়গা এইটুকু। ওকে ক্লিক করলাম, এমন হলো। তো এই যে কলামের সাইজ বাড়ানো কমানো, কলাম সেটিংসের ভিতরে আছে। সাইজ বাড়ানো কমানো সাইজের ভিতরে আছে। ওরিয়েন্টেশন ল্যান্ডস্কেপ রোটেট, এটা ওরিয়েন্টেশনের মধ্যে আছে। তো এই কলাম সাইজ কি বাড়াতে কমাতে পারবো সবাই? আচ্ছা, তো এবার আমি একটু সব কেটে দিই, আমি নতুনভাবে আবার একটু দেখি। ওরিয়েন্টেশন রোটেট করে নিলাম। তো এখানে আমি যেটাই করি, একটা পেজের যদি সাইজ চেঞ্জ করি, আমার পরবর্তী যতগুলো পেজ থাকে ততগুলো পেজের সাইজ চেঞ্জ হয়ে যায়। আমি একটা পেজকে রোটেট করে ওরিয়েন্টেশন চেঞ্জ করে ল্যান্ডস্কেপ করলেও পরেরগুলো ল্যান্ডস্কেপ হয়ে যায়। কিন্তু আমার রিকোয়ারমেন্ট হচ্ছে আমি প্রথম পেজটাকে চাচ্ছি রোটেট, পরের পেজটাকে চাচ্ছি ল্যান্ডস্কেপ। সেক্ষেত্রে কি করব? এমন প্রশ্ন কি জাগতে পারে না? তো এক্ষেত্রে দেখেন, আমরা ইনসার্ট মেনু থেকে ব্রেক ব্যবহার করেছিলাম। যে ব্রেকটা হচ্ছে একটা পেজ ব্রেক, একটা হচ্ছে কভার পেজ, একটা ব্ল্যাঙ্ক পেজ, যেটা ছিল ইনসার্ট মেনুতে। আমরা লেআউট মেনুতেও একটা ব্রেক কিন্তু দেখতে পাই। এখানে ইনসার্টের মধ্যে যে পেজ ব্রেকটা ছিল, ইনসার্টের মধ্যে ছিল, আমার লেআউটের মধ্যেও কিন্তু ওই ব্রেকের মতো করেই একটা চিহ্ন দেখা যাচ্ছে, কিন্তু ওটার অ্যারো সাইনে ক্লিক করলে আমরা অনেকগুলো মেনু দেখতে পাই। ওই পেজ ব্রেকটাই কিন্তু এই পেজ ব্রেক, যেটা লেখাই আছে পেজ। এর পাশাপাশি আছে কলাম, এটা হচ্ছে কলাম ব্রেক। এরপর হচ্ছে টেক্সট র্যাপিংটা হচ্ছে আমরা যখন একটা পিকচার অ্যাড করব, আমি একটু লেখাটাকে একটা টেক্সট র্যাপিং করে দেখাই। এই লেখা, এইখানে আমি একটা পিকচার অ্যাড করব। এখানে ইনসার্ট ক্লিক করে একটা পিকচার নিয়ে আসি।
যে কোনো একটা পিকচার নিয়ে আসলাম, পিকচারটা এরকম হলো। পিকচারটা আমি যদি এইখানে অনেকগুলো অপশন আছে, একটা হচ্ছে উইথ টেক্সট র্যাপিং আর এটা হচ্ছে ইন লাইন উইথ টেক্সট। এই র্যাপিংয়ের অপশনে প্রথমটা আছে স্কোয়ার, ক্লিক করলাম, আমি এটা যেখানে নিব সেইটুকু জায়গা বাদে বাকি জায়গায় লেখাগুলো আছে। আমি এটাই ক্লিক করে পরেরটায় যাব, এটা হচ্ছে, এটার নাম হচ্ছে টাইট। এর পরেরটা যদি যাই তাহলে এটার নাম হচ্ছে থ্রট। আর পরেরটা এরকম, এটা যেখানে যাব সেখানে শুধুমাত্র ওই জায়গাটুকু জুড়েই থাকবে, অন্য কোথাও থাকবে না লেখাটা। এর পরেরটা হচ্ছে ইন বিহাইন্ড টেক্সট। বিহাইন্ড টেক্সট বলতে লেখার পিছনে। তারপরেরটা হচ্ছে ইন ফ্রন্ট টেক্সট। তো এখানে এই সব কয়টাই র্যাপিংয়ের অংশ, কিন্তু এইটা মূলত র্যাপিং। তো এই র্যাপিংটা আমরা ব্যবহার করতে পারি, তবে আমরা দেখি র্যাপিংটা আমাদের প্রয়োজন হয় না। আমরা পেজ কলাম এই দুইটা বেশি প্রয়োজন। পেজ ব্রেকটা তো আমরা প্রথমেই দেখে নিয়েছি পেজ ব্রেক কেমন কাজ করে, আমরা কলাম ব্রেকটা দেখব। কলাম ব্রেক দেখার জন্য আমার এই সম্পূর্ণ লেখাটাকেই আমি একটু কলামে রূপান্তর করে নিই, দুইটা কলামে। সব লেখাটা দুইটা কলাম হয়ে গেল। এই লেখার কলাম এখানে শেষ হয়ে, এখানে শেষ হয়ে, এখান থেকে শুরু হয়েছে, তাই না? এখানে কি কোনো প্রশ্ন আছে কারো? বুঝতে অসুবিধা আছে? আমি একটা পেজের মধ্যে নিয়ে দেখাই। এখানে টোটাল দুইটা কলাম, তাই না? দুইটা কলামের এই লেখাটুকু শেষ হতে হতে এখানে শেষ হয়েছে, এরপরে এইখান থেকে এই চলে আসছে, তারপরে এই হয়েছে, এখান থেকে এই চলে আসছে, এখান থেকে এই চলে আসছে, এবং এখান থেকে এই, তাই না? এটা নিয়ে কোনো প্রশ্ন আছে কারো? তো আমি এই মুহূর্তে যদি চাই যে আমরা তো পেজ ব্রেকটা পারলাম, পেজ ব্রেকটা হচ্ছে এই পেজের এখান থেকে এই লেখাটুকু চাচ্ছি না, এখান থেকে লেখা শুরু হবে, এটা তো সবাই পারি। কিন্তু আমরা এবার যাব কলামের ক্ষেত্রে। কলামের এই লেখাটুকু থাকবে, এরপরে এই লেখাগুলো থাকবে না। এই লেখাগুলো মূলত শুরু হবে এখান থেকে। আমি মার্ক করে করে দেখিয়ে বুঝালাম, আপনারা বুঝতে পারছেন? এই ক্ষেত্রে আমরা যেটা ব্যবহার করব এটা হচ্ছে কলাম ব্রেক, কারণ আমাদের এখানে কিন্তু পেজ না, এখানে কিন্তু কলাম। যে কারণে আমি এই কলামের পরে যদি না চাই, এই কলামের এখানে এসে, কলামের এই লেআউটের এখানে এসে কলাম ব্রেক সিলেক্ট করে দিলাম। দেখেন কি হলো ব্যাপারটা, এখান থেকে শেষ হয়ে এখান থেকে আবার শুরু হয়ে গেছে, তাই না? তো কলাম ব্রেকের কাজ এটুকুই, কিন্তু আমাদের কাজে লাগাতে হবে প্রত্যেকটা জায়গায়। যেখানে যেখানে কলাম আছে আমরা চাইলে সেখানেই ব্যবহার করতে পারবো। তো আমরা ব্যাপার হলো বুঝতে পারছি কিনা কলাম ব্রেকের কাজ। আমাদের পেজ ব্রেক যেমন কাজ করেছে, কলাম ব্রেক সেম একইভাবে, কিন্তু কলাম ব্রেকটা ব্রেক করে কলামকে, পেজ ব্রেক ব্রেক করে পেজটাকে। তো আমরা পেজ ব্রেক, কলাম ব্রেক দেখে নিয়েছি। এবার আমরা একটু যাব ব্রেকের ট্যাপ চেকিংটা আর দেখার প্রয়োজন নাই, আমরা যাব সেকশন ব্রেক। আমরা সেকশন ব্রেকে আমাদের অনেক সময় একটা লেখার ভিতরে আলাদা আলাদা সেকশন থাকতে পারে না, আলাদা আলাদা বিভাগ থাকতে পারে। তো আমরা সেকশন ব্রেক বলতে সেটাকে বোঝানো হয়। এক্ষেত্রে আমি চাচ্ছি আমার একটা ডিজাইনে একটা সেকশন থাকুক, বাকি সেকশনটা অন্য ডিজাইন হোক, অন্যভাবে হোক। যেমন আমি বলেছিলাম আমি চাই একটা পেজ পোর্ট্রেট থাকবে, দ্বিতীয় পেজ ল্যান্ডস্কেপ থাকবে, মানে হচ্ছে প্রথমটার সাথে দ্বিতীয়টা টোটালি ভাগ করে দিব, টোটালটাই একদম আলাদা করে দিব, টোটাল সেকশনটাকেই আলাদা করব। তো সেক্ষেত্রে আমরা ব্যবহার করব সেকশন ব্রেক। ক্লিয়ার ব্যাপারটা? তো আমি এই পেজে কিছু লিখব, এই পেজে কিছু লিখে আমি সেকশন ব্রেক করে অন্য পেজে কিছু লিখব। তো সেক্ষেত্রে ব্যাপারটা হলো আমি এই পেজকে যে কোনো ডিজাইন করতে পারবো, ওই পেজকেও যে কোনো ডিজাইন করতে পারবো, এই পেজকেও যে কোনো সাইজ করতে পারবো, ওই পেজটাকেও যে কোনো সাইজ করতে পারবো।
যদি আমি নর্মাল ব্রেক ব্যবহার করি সেক্ষেত্রে এটা করতে পারবো না। তা আমরা সেকশন ব্রেক যেটা, এটা একটু ব্যবহার করে দেখব। জাস্ট সেকশন ব্রেক ক্লিক করে দিলাম, আমার এটা একটা সেকশন, এটা একটা সেকশন, মানে এক প্রকার বলা যায় যে আমরা টোটালি ভাগ করে দিলাম, দুই ভাগ করে দিলাম, ব্রেক করে দিলাম। হ্যাঁ, লেখার পরেও করা যায়, সমস্যা নাই, তবে আমি আগেই দেখাচ্ছি। তো আমি এই পেজটাকে এই মুহূর্তে যদি ওরিয়েন্টেশন চেঞ্জ করে ল্যান্ডস্কেপ করি, দেখেন এই পেজটা ল্যান্ডস্কেপ হয়ে গেছে, এই পেজটা কিন্তু হয়নি। এরপরে যদি নতুন কোনো পেজ এটার পরে যুক্ত হতে থাকে, যেমন আমি অনেক বড় এক কিছু লেখা লিখতেছি 20-30 পেজের, এবং এখানে কলামটা যেহেতু করা হয়েছিল, দেখেন ওই পেজটার পরের সব পেজগুলো ওই পেজটার মতো করেই তৈরি হয়ে গেছে। আমি এখানে 4টা পেজ রাখলাম, 4টা পেজের পরের অংশকে আরেকটা সেকশনের অধীনে নিতে চাচ্ছি। তো সেক্ষেত্রে কি করব, ওই পেজের পরে ওখানে আরেকটা সেকশন ব্রেক দিতে হবে, তাহলে এখানে আরেকটা সেকশন ব্রেক দিয়ে দিলাম, এবং সেকশন ব্রেক দিয়ে পরের পেজে চলে এসে আমি এটাকে প্রয়োজনে রোটেট করে দিলাম। দেখেন এবার এইটা হলো একটা সেকশন, এইটা একটা সেকশন, এবং নিচের এগুলো আর একটা সেকশন হয়ে গেল। তো যতই সেকশন হোক, যতই ভাগ হোক, যতই ব্রেক হোক, তারপর ওদের মাঝে কিছু একটা কানেকশন আছে। কি কানেকশন আছে সেটাও আমরা দেখব। তবে এটুকু বুঝতে পারছি কিনা, আমরা হেডার এবং ফুটারের পার্ট দেখেছিলাম না? হেডার এবং ফুটারের কাজ কি? আমরা হেডারে কোনো কিছু লিখলে, হেডারের কোনো কিছু লিখলে আমাদের প্রত্যেকটা পেজের হেডারে ওই লেখাটা আসবে, এটা ছিল হেডারের কাজ। ফুটারের কাজও সেম। ফুটারে আমরা পেজ নাম্বার অ্যাড করা দেখেছিলাম। আমরা ফুটারে যদি পেজ অ্যাড করি, সেটাও এখানে প্রত্যেকটা পেজে ফুটার অ্যাড হয়ে যাবে, পেজ নাম্বার। কিন্তু আমরা টোটালি ভাগ করে দিলাম। আমি একটু ফুটার অ্যাড করি। ফুটার এখানে ডাবল ক্লিক করলেও হেডার অ্যাড অন হবে নাকি? নিচে এখানে ডাবল ক্লিক করলেও অন হবে। আমরা ডাবল ক্লিক করেও করতে পারি, আমরা ডাবল ক্লিক ছাড়া ইনসার্ট থেকেও হেডার ফুটার অন করতে পারি। তো আমাদের সহজ হচ্ছে ডাবল ক্লিক করে অন করা। আমরা জাস্ট ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করার পরে এখানে আমরা একটা পেজ নাম্বার অ্যাড করে দিই। একটু বটম অফ দ্য পেজ আমরা এই পেজ নাম্বারটাকে অ্যাড করে দিলাম। সে দেখালো কি পেজ 1 অফ 14, পরের পেজে পেজ 2 অফ 14, তাই না? পরের পেজে পেজ 3 অফ 14। তো আমি ভাগ করে দিলাম, টোটালি ব্রেক করে দিলাম, এক প্রকার বলা যায় ব্রেক আপ করে দিলাম, তাই না? কিন্তু তারপরেও এখানে পেজ 1, এখানে পেজ 2, পেজ 3 সব সিরিয়াল অনুযায়ী আছে। তো বলা যায় এক প্রকার যে আমরা যদি এটাকেও চেঞ্জ করতে চাই, তাহলে ওই ব্রেকআপ হওয়ার পরেও যে টার্ন থাকে সেই টার্নটুকেও রিমুভ করতে হবে। বুঝতে পারছেন? তো এটার জন্য কি করতে হবে, আমরা এই পেজের এখানে ডাবল ক্লিক করার পরে এই হেডার এবং ফুটারের পার্ট, এই প্রথমটার ক্ষেত্রে কোনো কিছু নেই, দ্বিতীয়টার ক্ষেত্রে ক্লিক করলে হেডার অথবা ফুটার ক্লিক করলে দেখা যায় লিঙ্ক টু প্রিভিয়াস লেখাটা আছে, এবং এটাকে ক্লিক করা আছে মানে অন করা আছে। তো এটাই হচ্ছে মনে করেন সেই সর্বশেষ যে একটু টান আছে, একটু ভালোবাসা আছে, সেইটা আমরা এটাও চাচ্ছি না। তার মানে এটাকে আমাদের তুলে দিতে হবে, সব সম্পর্ক ছিন্ন করতে হবে। তো সব ছিন্ন হলে এখন আমার টোটালি আলাদা ব্রেক হয়ে গেল, একদম টোটালি ব্রেক হয়ে গেল। এই মুহূর্তে যদি আমি চাই প্রথম সেকশনের আলাদাভাবে পেজ নাম্বার দিব, দ্বিতীয় সেকশনের আলাদা করে পেজ নাম্বার দিব, আমি সেটা করতে পারবো। আমি যদি এটা না করতাম সেক্ষেত্রে কি হতো একটু দেখে নেই। সেক্ষেত্রে কি হতো, আমি মনে করুন এই প্রথম পেজ, দ্বিতীয় পেজ, তৃতীয় পেজ, অনেকগুলো পেজ আছে এখানে। আমি এই মুহূর্তে আমি এই প্রথম সেকশন, এই দ্বিতীয় সেকশন, এই তৃতীয় সেকশন, তাই না?
বোঝা যায় না সেকশনগুলো? এই তৃতীয় সেকশনে এসে আমি পেজ নাম্বারটাকে চাচ্ছি না, বাদ দিলাম। আমি পেজ নাম্বারটাকে এখান থেকে বাদ দিয়ে দিব এবং বাইরে ক্লিক করলাম। আপনারা একটু দেখেন প্রথম দ্বিতীয় সেকশনেও পেজ নাম্বারগুলো কিন্তু নাই। আমি বাদ দিলাম তৃতীয় সেকশনে এসে, কিন্তু আমার প্রথম দ্বিতীয় সেকশনেও পেজ নাম্বারগুলো নাই, কারণ ওই লিঙ্ক টু প্রিভিয়াস ছিল, এই কারণে নাই। যে কারণে আমাদের লিঙ্ক টু প্রিভিয়াসটাকে অফ করে দিতে হবে যদি টোটালি আলাদা করতে চাই। এবং লিঙ্ক টু প্রিভিয়াস অফ করে এবার আমি যদি এখানে পেজ নাম্বারটা দেই, বটম অফ দ্য পেজ পেজ নাম্বার দিলাম, দেখেন আমার প্রথম পার্টে কিন্তু পেজ নাম্বার নাই, দ্বিতীয় পার্টে পেজ নাম্বার আছে, তৃতীয়টা আছে, চতুর্থটা আছে, পঞ্চমটা আছে, ষষ্ঠ আছে, সপ্তমেও থাকার কথা, কারণ সপ্তমের ক্ষেত্রে লিঙ্ক টু প্রিভিয়াস উঠানো হয় না, কারণ এখানে টোটাল ব্রেক 3টা। এটাকে উঠিয়ে দিয়ে আমি এই পেজ ব্রেকটাকে ডিলিট করে দিলেও আমার আগেরগুলো থেকে পেজ ব্রেক মানে পেজ নাম্বারটা থেকে যাচ্ছে, আমার নিচের দিকে পেজ নাম্বার নেই। তো আপনাদের এমন আসতে পারে বা এমন হতে পারে যে আপনি 2টা ব্রেক করবেন, প্রথম পার্টে আপনার পেজ নাম্বার থাকবে না, দ্বিতীয় পার্টে পেজ নাম্বার থাকবে, অথবা প্রথম পার্টে পেজ নাম্বার থাকবে, দ্বিতীয় পেজে মানে দ্বিতীয় সেকশনে পেজ নাম্বার থাকবে না। তো দ্বিতীয় সেকশন হোক আর তৃতীয় সেকশন হোক, সেকশন যতগুলোই হোক, পেজ নাম্বার না থাকার কারণটা কি আমরা বুঝতে পারছি? কিভাবে ক্লিক করলে থাকবে না? এটা প্র্যাকটিস করতে হবে, এখন প্র্যাকটিস না করলে এটা বুঝবেন না। আপনাদের ব্রেক টাইম অনেক আগেই শেষ হয়ে গেছে। ব্রেক ও আচ্ছা 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 12টায় ব্রেক। আচ্ছা যাই হোক, বুঝতে পারছেন সবাই যেটুকু বলা হয়েছে? আপনারা হয়তো দেখেছেন যে আমরা চাইলে টোটাল পেজের কালার ভিন্ন করতে পারি। পেজের কালার ভিন্ন করার জন্য আমরা কিভাবে যেন করি, ডিজাইনের মধ্যে গিয়ে পেজ কালার, আমরা যে কোনো পেজ কালার দিতে পারি। আমরা পেজ কালার যে কোনো রকমভাবে দিতে পারি। আর লিঙ্ক টু প্রিভিয়াসটা উঠাই দিলে দেখি পেজ কালারটা কেমন হয়। না, পেজ কালারটা সবার জন্যই হবে। আচ্ছা যাই হোক, এই যে পেজ নাম্বার দেয়া, শুধু পেজ নাম্বার না, আমরা পেজ নাম্বারের পাশাপাশি আরও কিছু দিতে পারি। আরও কিছু বলতে, এই পেজ নাম্বার আছে, পেজ নাম্বারের এই পেজ নাম্বার বরাবর থেকে যদি দেই তাহলে কিন্তু এই বরাবর আরেকটা লেখা চলে আসবে। আমরা এর থেকে একটু নিচে এসে যদি আমি এখানে অ্যাড করি, কি কি অ্যাড করতে পারি? এখানে ডেট অ্যান্ড টাইম অ্যাড করতে পারি, ডকুমেন্ট ইনফো অ্যাড করতে পারি, কুইক পার্টস আছে, পিকচারও অ্যাড করতে পারি, এবং হেডার ফুটার অ্যাড করতে পারি, অনলাইন পিকচার অ্যাড করতে পারি। আমাদের এগুলো দরকার নেই, হেডার ফুটারে এত কিছু করে না। হেডার ফুটারে যেটা করা হয় আমরা সেটুকুই করব। আমরা পেজ নাম্বারের পাশাপাশি আর যেটা প্রয়োজন হয়, ডেট অ্যান্ড টাইম প্রয়োজন হতে পারে, এর পাশাপাশি প্রয়োজন হয় ফাইল পাথ। ফাইল পাথ সম্পর্কে কি আমাদের ধারণা আছে? ফাইল পাথ বলতে আমরা গতকালকে যে ফোল্ডারগুলো তৈরি করেছি, সেই ফোল্ডারগুলোর যে অ্যাড্রেসগুলো, ওই অ্যাড্রেসগুলোই মূলত পাথ। তো ফাইল পাথ বলতে বোঝায় কোনো নির্দিষ্ট অ্যাড্রেসকে, এবং এই ফাইলের ফাইল পাথ বলতে বোঝাবে এই ফাইলটা যেখানে সেভ করা আসে সেই সেভ করা জায়গার লোকেশন কোথায়। আমার কি এই ফাইলটা এখন সেভ করা আছে? সেভ করা নেই। আমি এই ফাইলটাকে সেভ করব এই মুহূর্তে। কোথায় সেভ করব? আমরা এডুকেশনাল ব্যাচ 2 MS অফিস ওয়ার্ড, এখানে আমি সেভ করলাম। আজকে কি 15 নম্বর ক্লাস নাকি? ক্লাস নং 15 লিখে আমি সেভ করলাম। আমার এই পেজটা সেভ দেখাচ্ছে। আমি সেভের পাশাপাশি ডকুমেন্ট ইনফোতে গিয়ে অথর, ফাইল নেম, ফাইল পাথ, ডকুমেন্ট টাইটেল কয়েকটা পার্ট এখানে দেখি। অথর বলতে এই ডকুমেন্টটা যে তৈরি করছে তার নাম। হয়তো আপনার কম্পিউটার থেকে আপনি তৈরি করছেন, আপনার কম্পিউটারে আপনার নামটা সেট করা আছে, সেই নামটা আসবে এখানে। আমি যদি এখানে ক্লিক করি অথরে, আমার নাম চলে আসছে, কারণ এই ফাইলটা আমার কম্পিউটার থেকে
কম্পিউটার থেকে আমি তৈরি করেছি, এজন্য আসছে। এরপরে যদি ফাইল নেম ক্লিক করি তাহলে আসবে ফাইল নেম, উপরে যে নামটা এটাই হচ্ছে এটার ফাইল নেম। আমি যদি ফাইল নেম বাদ দিয়ে ফাইল পাথ অ্যাড করি তাহলে আসছে ফাইল পাথ। ফাইল পাথ বলতে ডি ড্রাইভে সেকেন্ড ব্যাস এমএস অফিস নামের ফোল্ডার এবং ওয়ার্ড, সেই ওয়ার্ডের ভিতরে এই নামের ফাইলটা। এটা বুঝতে অসুবিধা আছে কোনো? আমি যদি চাই এখানে ডকুমেন্ট টাইটেল অ্যাড করব। ডকুমেন্ট টাইটেল বলতে এখানে ডকুমেন্টের কোনো টাইটেল দেয়া হয়নি, দেয়া হইলে টাইটেলটা এখানে থাকতো। এরপরে আর যা আছে আমাদের এখানে এগুলো প্রয়োজন নাই। এখানে ডকুমেন্ট প্রপার্টি, অথর, ক্যাটাগরি, কমেন্ট, কোম্পানি, আরও অনেক কিছু আছে। তো আমাদের প্রয়োজন হচ্ছে ফাইল পাথ। আমাদের সবসময় মূলত প্রয়োজন হয় ফাইল পাথ। আমরা ফাইল পাথটাকে অ্যাড করে নিলাম এবং বাইরে ডাবল ক্লিক করলাম, আমার ফাইল পাথটা দেখা যাচ্ছে। আপনাদের এই ক্লাসটা যতটা মানে গুরুত্ব নিয়ে দেখানো হচ্ছে, আগের ক্লাসে এই ক্লাসটা অন্তত এত গুরুত্ব ছিল না। এই ক্লাসটা গুরুত্ব দেওয়ার কারণ কি জানেন? এই যা দেখানো হয়েছে বা এগুলো আমি আগেও দেখাইছি, কিন্তু তারপরও আপনাদের মনে নাই। আর মনে না থাকলেই পরীক্ষার সময় আপনারা এই ব্যাপারটা নিয়ে ধরা খাবেন। হ্যাঁ, আসছে অনেক কিছু, যা আসছে ওটা দেখলে আপনারা এখন বুঝবেন না। ওটা বোঝার মতো তৈরি হন, তারপরে ওগুলো এমনি আপনারা দেখতে পারবেন। আচ্ছা, আমরা ফাইল পাথ আমরা এই আজকে যা দেখলাম সবটুকু বুঝতে পারছি। এই যেটুকু যেভাবে দেখানো হয়েছে হয়তো সবার সব কিছু মনে নেই, কিন্তু কোনটার পরে কোনটা করছি বা এখানে মেনুগুলো দেখলে তো সবার মনে পড়বে এই মেনুটার কাজ কি। প্রত্যেকে সেই মেনুগুলো প্র্যাকটিস করবেন। এখন প্রত্যেকে যে আর যে মেনু আছে এভাবে লেখা অ্যাড করে ফাইল পাথ অ্যাড করবেন, সেকশন অ্যাড করবেন। এর জন্য নির্দিষ্ট কোনো কাজ নেই। এটার নির্দিষ্ট কাজ দিতে গেলে সেক্ষেত্রে আপনাদেরকে ওই প্রশ্নকে সামনে আনতে হবে। আমি প্রশ্নকে সামনে এখন চাচ্ছি না, কারণ আপনাদের প্রশ্নের অন্যান্য যে সমাধানগুলো সেগুলো নিয়ে আমি সামনে আসব। আপনারা বিভিন্ন ডিজাইন করেছেন, ডিজাইনের কাজ দেখেছেন, বিভিন্ন ডিজাইন করতে জানেন। আপনাদের সামনে যদি আমি এই মুহূর্তে, আচ্ছা আপনারা যে কাজটা করবেন সবাই, প্রথম পেজকে পোর্ট্রেট রাখবেন, দ্বিতীয় পেজকে ল্যান্ডস্কেপ রাখবেন, ডকুমেন্ট পাথ, ফাইল নেম এবং আচ্ছা আমি লিখে দিচ্ছি ওরিয়েন্টেশন, সাইজ, কলাম, আচ্ছা সবই লিখে দিচ্ছি। আমি এটাকে সেভ করে রাখি। এরপরে আমি লিখে দিচ্ছি কি করবেন। এটা ব্রেক টাইমের পরেই তাহলে দেই, আমি আরও কিছু দেখাই। এখন যেহেতু লিখে দিব, লেখা দেখলে আপনারা ওখানে ওখানে যেতে পারবেন। আচ্ছা, টেবিল তো সবাই দেখেছেন নাকি? টেবিল আমরা এখান থেকে নর্মালি যে টেবিল অ্যাড করি, এর পাশাপাশি ইনসার্ট টেবিল দিয়ে আমরা যে কোনো পরিমাণ অ্যাড করতে পারি। ড্র টেবিল দিয়ে আমরা যে কোনো টেবিল ড্র করতে পারি, এক্সেল স্প্রেডশিট করতে পারি, এবং কুইক টেবিল দিয়ে এখানে কয়েকটা কুইক টেবিল আছে, এগুলো দেখছেন আপনারা। কুইক টেবিলে প্রথমে আছে ক্যালেন্ডার, এরপরেও ক্যালেন্ডারের কয়েকটা ভার্সন মানে কয়েক রকমের ক্যালেন্ডার এখানে আছে। আমরা প্রথমটাকে একটু ক্লিক করি বা দ্বিতীয়টাকে, ক্যালেন্ডার 2। দেখেন এখানে একটা ক্যালেন্ডার দেখা যাচ্ছে টেবিল হিসেবে। তো এটা কখন প্রয়োজন হয়? যদি আমরা কখনো ক্যালেন্ডার তৈরি করি সেক্ষেত্রে আমরা এটার হেল্প নিতে পারি।
আমরা ক্যালেন্ডার অ্যাড করলে ক্যালেন্ডারের পাশাপাশি এখানে টেবিল ডিজাইন এবং টেবিল লেআউট, মানে যে কোনো টেবিল অ্যাড করলে এই দুইটা অপশন চলে আসে। কিন্তু এই দুইটা অপশনের অনেক কাজ আছে। আমরা এটাকে ডিলিট করি, নতুনভাবে আমি নর্মাল একটা টেবিল নেই। আমরা নর্মাল একটা টেবিল নিলাম। এই টেবিলের ডিজাইন কেমন করব সেটা এখানে টেবিল স্টাইলে আছে। টেবিল স্টাইলে অনেক ধরনের ডিজাইন আছে, আমি আমার মতো করে যে কোনো ডিজাইন তৈরি করতে পারি। এর পাশাপাশি দেখেন শেডিং একটা অপশন আছে। শেডিং বলতে আমি যে কলামে থাকবো, মানে যে সেল বলতে বোঝায় কলাম এবং রো এর যে মিলিত স্থান এটা। তো যে কলামে যে সেলে থাকবে সেই সেলের রো আমরা যে কোনো কালার দিতে পারবো। এটা হচ্ছে টেবিল ডিজাইনের পাশে শেডিং অপশনে। এই বর্ডারের স্টাইল, বর্ডার বলতে এই যে টেবিলের চারপাশে যে বর্ডারগুলো দেখা যাচ্ছে, এই বর্ডার স্টাইলটা কেমন হবে, ডাবল বর্ডার হবে নাকি সিঙ্গেল বর্ডার হবে, এগুলো। যাই হোক, এরপরে বর্ডার স্টাইল তো দেখলেন। বর্ডারের পাশে এই যে ওয়ান মানে হাফ পেটি, এই হাফ, তারপরে 1/3, তারপরে 4, 1, তারপরে হচ্ছে মানে 1.5, এই টাইপের যে আছে। এটা হচ্ছে এই যে বর্ডারটা দেখতে পাচ্ছেন, এই বর্ডারের কতটুকু মোটা হবে, থিকনেস। এরপরে এখানে বর্ডার অল বর্ডার নাকি নো বর্ডার এটা নির্ভর করতেছে। বর্ডার প্রিন্টার, এর মাধ্যমে আমরা বর্ডার প্রিন্ট করতে পারি। টেবিল ডিজাইনের ভিতরে এটুকু কাজ। এখানে ফার্স্ট কলামের মাধ্যমে ফার্স্ট কলাম সিলেক্ট করে দিলে ফার্স্ট কলামের কালার হবে। তারপর হেডার রো থাকলে হেডার থাকবে, যদি টিক না থাকে তাহলে থাকবে না। টোটাল রো বলতে একটা নিচে টোটালের ঘর থাকবে। ব্যান্ডেড কলাম বলতে এই কলামগুলো একটার পর একটা যে ব্যান্ড করা আছে, যেমন এই মুহূর্তে ব্যান্ড করা আছে অলরেডি। এইটা হচ্ছে রো ব্যান্ডেডের জন্য, এটা হচ্ছে কলাম ব্যান্ডেডের জন্য। এই বর্তমানে এটার ব্যান্ডেড আছে। ব্যান্ডেড বলতে একটার কালার আছে, পরেরটার কালার নেই, তারপরেরটার কালার আছে, তারপরের কালার নেই। এখানে যদি আমি অনেকগুলো অ্যাড করি, আমি আরও কয়েকটা ইনসার্ট বিলো ক্লিক করে অ্যাড করে দিলাম, দেখেন প্রত্যেকটার কালার দেখা যাচ্ছে। আমি যদি জাস্ট ব্যান্ডেড রোটাকে উঠাই দেই তাহলে কিন্তু আর কোনো কালার নাই। যদি ব্যান্ডেড রো ক্লিক করি আমার ব্যান্ডেড হয়ে যাচ্ছে। আমি যদি কলামের ক্ষেত্রে করতে চাই ব্যান্ডেড কলাম ক্লিক করব, ব্যান্ডেড কলাম হয়ে যাচ্ছে। তো এটা এখানেই। এবং টেবিল লেআউটের মধ্যে আছে ভিউ, গ্রিড লাইন, প্রপার্টিজ, সিলেক্ট। এই সিলেক্ট বলতে টেবিল সিলেক্টকে বোঝায়, অথবা কলাম সিলেক্টকে বোঝায়, অথবা রো সিলেক্টকে বোঝায়, অথবা টোটাল টেবিল সিলেক্টকে বোঝায়। টেবিল সিলেক্ট ক্লিক করলে টোটাল টেবিলটা সিলেক্ট হয়। ড্র টেবিল তো জানেন, ইরেজ টেবিল সবাই জানেন। ড্র টেবিল বলতে আমরা টেবিল ড্র করতে পারি, ইরেজ বলতে ইরেজ করতে পারি বা মুছতে পারি। ডিলিটের অপশনটা ওরকমই, টোটাল রো ডিলিট করতে পারি, টোটাল কলাম ডিলিট করতে পারি, চাইলে সেল ডিলিট করতে পারি, চাইলে টেবিলটাই ডিলিট করে দিতে পারি। ইনসার্ট অ্যাবভ, লেফট রাইট, এটা সবাই জানেন নাকি? কথা বলেন, এটা কি সবাই জানেন না? আমরা ইনসার্ট ক্লিক করলে, এই রাইট ক্লিক করলে যে ইনসার্ট, লেফট, রাইট, অ্যাবভ, বিলো, এটাই এখানে। আমরা স্প্লিটটা জানি, এই দুইটাকে মিলে মার্জ করতে জানি। মার্জ রাইট ক্লিক করে মার্জ ক্লিক করলে দুইটা মিলে একটা হয়ে গেল। এইগুলোকে মার্জ করতে চাইলে রাইট ক্লিক করে মার্জ করলে হয়ে গেল। আমরা এই মার্জ করলাম যেভাবে, স্প্লিটটাও ঠিক ওই রকমের। স্প্লিটটা মানে মার্জ করলাম আমরা কয়েকটা মিলে একটা বানালাম, আর স্প্লিটের ক্ষেত্রে একটাকে মিলে কয়েকটা বানাবো, মানে একটা আর অন্যটার অপোজিট। অটোফিট ব্যাপারটা হলো, আমি এখানে যে লেখা লিখব সেই লেখার জন্য কতটুকু জায়গা লাগে সেই জায়গা অনুযায়ী সে অটোফিট হয়ে যাবে।
একটা হচ্ছে অটোফিট কন্টেন্ট, একটা অটোফিট উইন্ডো, একটা হচ্ছে ফিক্সড কলাম উইথ। ফিক্সড বলতে সব দিকে ফিক্সড থাকবে, আমি যেটা রাখবো এটাই লেখা এখানে ধরুক বা না ধরুক। এবং এখানে সাইজ আছে টেবিলের হাইট এবং উইথ। হাইট ক্লিক করলে দেখেন হাইটটাকে বাড়ে, উইথ বাড়াতে চাইলে উইথটা বাড়ে। এই হাইট উইথ এখানে আছে, যেটার বাড়াতে চাই, এইটার বাড়াতে চাই এটার হাইট বাড়াই দিলাম, এটার উইথ বাড়াতে চাই বাড়াই দিলাম। আমি যেখানে সিলেক্ট করে এটা করব সেটাই সম্পূর্ণ টেবিলটাকে সিলেক্ট করে একটা নির্দিষ্ট পরিমাণ দিয়ে দিলাম, নির্দিষ্ট পরিমাণ হয়ে যাচ্ছে। ডিস্ট্রিবিউট রো ডিস্ট্রিবিউট কলাম ক্লিক করলে এই নির্দিষ্ট পরিমাণটা হয়ে যায়। এরপরে এই কয়টা সম্পর্কে খুব ভালো করে দেখানো হয়েছিল যে কোন পাশে লেখাটা হবে, 9টা পার্ট আছে, কোন পার্টে লেখাটা হবে। সেল মার্জিন সবাই দেখেছেন, শর্ট দেখানো হয়েছিল। আচ্ছা, সবই দেখানো হয়েছে, কিন্তু রিপিট হেডার রো এটা দেখানো হয় নাই। এটা দেখানো হয় নাই কারণ এটা দেখাতে গেলে বেশি ডাটা প্রয়োজন হবে। আমি একটু বেশি ডাটার ফাইল একটু ওপেন করি, সবাই একটু খেয়াল করেন। এখানে একটা টেবিল আছে, যে টেবিলে আইডি, নং, প্রশিক্ষণার্থীদের নাম, মোবাইল নাম্বার, এই 3টা পার্ট আছে, বেশি কিছু নাই। এবং যদি আরও বেশি কিছু থাকতো তাহলে আরও বোঝাতে সুবিধা হতো। তো এটা গেল প্রথম পেজ। প্রথম পেজে এই কয়জন ব্যক্তির তথ্য আছে। এরপরে দ্বিতীয় পেজ, তৃতীয় পেজ আছে, চতুর্থ পেজ আছে। তো হয়তো এমন ইনফরমেশন এখানে থাকতে পারতো যে ব্যক্তির নাম, এক জায়গায় হচ্ছে বাড়ি ভাড়ার পরিমাণ, তার পাশে হচ্ছে বেতনের পরিমাণ, তার পাশে হচ্ছে ট্যাক্সের পরিমাণ। 3টা পরিমাণ যদি থাকতো একটা জায়গায়, তো সেক্ষেত্রে আমরা প্রথম পেজ দেখে আমরা বুঝে যেতাম যে এই পাশের এই পেজটা হচ্ছে, এই কলামটা হচ্ছে বাড়ি ভাড়ার পরিমাণ, এই কলামটা হচ্ছে ট্যাক্সের পরিমাণ। কিন্তু যদি উপরে এই হেডিংটা না থাকতো, আমরা শুধু নির্দিষ্ট মানে এরকম দেখে কি বুঝতাম যে কোনটা বাড়ি ভাড়া কোনটা ট্যাক্স, বোঝার কোনো উপায় থাকতো? তো আমাদের প্রথম পেজের যে হেডারটা ছিল, ওই হেডারটা আমার প্রত্যেক পেজে দরকার নাকি? তো আমার কিছু কিছু ফাইল এভাবে পাবেন যেখানে এই প্রথম পেজে শুধুমাত্র হেডারটা থাকবে, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ পেজে কোনো হেডার থাকবে না, নিচে কোনো হেডার নাই। তো এই মুহূর্তে আপনি প্রত্যেক পেজে হেডারে এই লেখাগুলো নিতে চাচ্ছেন। এক্ষেত্রে টেবিল লেআউটে ক্লিক করে রিপিট হেডার রো এইটুকু সিলেক্ট করে আপনি রিপিট হেডার রো ক্লিক করে দেন, আর কোনো কাজ নেই। দেখেন পরেরগুলোতে প্রত্যেকের শুরুতে একটা হেডার চলে আসছে। এটা কি আমার হেডারটাকে প্রত্যেকটা পেজে রিপিট করে দিলাম। রিপিট তো বুঝেন, রিপিট শব্দের অর্থ কি? পুনরাবৃত্তি নাকি? তো প্রত্যেকটা টেবিলে আমার এই হেডারটাকে রিপিট করে দিলাম। এইটার জন্য ব্যবহার করা হয় রিপিট হেডার রো। এবং এখানে কিছু ফর্মুলাও ব্যবহার করা যায়। আমরা হয়তো জানি না যে ওয়ার্ডের ভিতরে ফর্মুলা কেমনে ব্যবহার করে। ওয়ার্ডেও কিছু ফর্মুলা এখানে ব্যবহার করা যায়, যেটা এই টেবিলের ভিতরে করা যায়। নর্মালি কোথাও করা যাবে না, টেবিলে করা যাবে। যোগফল বিয়োগ, মানে যোগ করা বিয়োগ করা বা বিভিন্ন কিছু করতে গেলে আমরা টেবিলের মধ্যে থেকে ফর্মুলাটাকে ব্যবহার করতে পারবো। এবার কনভার্ট টু টেক্সট আছে, আমরা কনভার্ট টু টেক্সট ব্যবহার করে দেখেছিলাম। তবে আমাদের কনভার্ট টু টেক্সট যদি প্রয়োজন হয় আমরা ব্যবহার করব। তো এটা করলে কি হবে, আমাদের এই টোটাল টেবিলটাকে সিলেক্ট করে কনভার্ট টু টেক্সট ক্লিক করে যদি আমি ট্যাব ক্লিক করে ওকে দেই, দেখেন আমার টোটালটা একটা টেক্সটে কনভার্ট হয়ে গেল, টেবিল কিন্তু নেই। তো এটা হচ্ছে কনভার্ট টু টেক্সটের কাজ। তো এটা অনেক সময় প্রয়োজন হলেও হতে পারে, নাও হতে পারে, এটা বলা যাচ্ছে না হবে কি হবে না। আমাদের এই টেবিলটা কিন্তু এখন আর নেই, যে টেবিলটা ছিল। এখন উপরে কিন্তু টেবিলের কোনো অপশন নেই। আমরা টেবিলের কাজ মোটামুটি দেখলাম।
সে এইটা আবার টেবিলে যদি নিতে চাই সেক্ষেত্রে আমি এই সম্পূর্ণটা সিলেক্ট করে আমার এটা কিভাবে ছিল এখন বর্তমানে কিভাবে আছে একটা লেখার পরে ট্যাব ক্লিক করে আরেকটা লেখা তারপর ট্যাব ক্লিক করে আরেকটা লেখা এভাবে আছে বর্তমানে। আমি এই টেবিলের এখানে গিয়ে কনভার্ট টেক্সট টু টেবিল ক্লিক করে এটা ট্যাব সিলেক্ট করা আছে সেপারেট করা আছে ট্যাবের মাধ্যমে যেহেতু আমাদের ট্যাব সিলেক্ট করা ছিল এই জন্য ওকে ক্লিক করে দিলাম। দেখেন আমাদের আবার টেবিল চলে আসলো। আমি আমার টেক্সটগুলোকে টেবিলে নিয়ে গেলাম আবার। তো টেক্সট টেবিলে নেওয়া টেবিল থেকে টেক্সটে নেওয়া আমরা নিতে পারবো এভাবে। আমরা ডিজাইন মেনুর এই যে ডিজাইনের যে ফরম্যাটিংগুলো আছে এগুলো হচ্ছে নির্দিষ্ট একটা ফরম্যাট যে ফরম্যাটটা আমরা ব্যবহার করে আমাদের সম্পূর্ণ লেখাকে একটা নির্দিষ্ট টেমপ্লেটের অধীনে নিয়ে যেতে পারি। এখানে অনেক ফরম্যাট আছে। আমি সব ডিলিট করে দিলাম। ঠিক আছে, আমাদের দরকার আছে আর যাই হোক আপনারা এখন ব্রেক টাইম নেন। ব্রেকের পরে আপনারা প্র্যাকটিসে কি থাকবে আমি সেটা ব্রেক টাইমেই লিখে রাখতেছি, এসে আপনারা সেটা করবেন। আচ্ছা, আমাদের এই যে সেটিংস এটা আমরা করব। এই কথাটা এইটুকু করার জন্য আমরা একটু নতুন ফাইল নিয়ে নিচ্ছি। নতুন ফাইল নিলাম। এই নতুন ফাইলটা আমাদের আছে লেটার সাইজ, আমরা করে নিব A4 সাইজ। A4 সাইজ আমাদের করা হয়ে গেল। A4 সাইজ করা শেষ। এরপরে ব্রেক দিব, একটা সেকশন ব্রেক দিয়ে দুইটা পেজ হলো। আমার প্রথম পেজ পোর্ট্রেট, দ্বিতীয় পেজ ল্যান্ডস্কেপ। কিন্তু দ্বিতীয় পেজ কি ল্যান্ডস্কেপ করা হয়নি, আমরা ল্যান্ডস্কেপ করে নিব। এই যে ওরিয়েন্টেশনে গেলে আমরা পোর্ট্রেট ল্যান্ডস্কেপ পাবো। এখান থেকে আমি দ্বিতীয় পেজকে ল্যান্ডস্কেপ করে নিলাম। তো দ্বিতীয় পেজকে ল্যান্ডস্কেপ করার পাশাপাশি আমাদের এখানে বলা হয়েছে যে কলাম সাইজ, দ্বিতীয় পেজে কলাম সাইজ 5.86 ও দ্বিতীয় কলাম 3.3, এই দুইটা কলাম সাইজ রাখতে বলছে। আমরা এই দুইটা কলাম সাইজ রাখব কিভাবে? এই দ্বিতীয় পেজে আসি, এই অবস্থায় আমি কলামে গিয়ে মোর কলাম অপশন সিলেক্ট করে কলাম নাম্বার 2 ক্লিক করে দিলাম। মানে দুইটা আমি চাচ্ছি যেহেতু 2 দিলাম, 3 4 5 অনেক দিতে পারি। আমি অনেকগুলো দিতে পারি, অগণিত কলাম দিতে পারি, কিন্তু আমাদের দরকার দুইটা, আমরা দুইটা দিয়ে দিলাম। এরপরে এখানে দেখেন ইকুয়াল কলাম উইথ, এটা সিলেক্ট করা আছে, মানে এই দুইটা কলামের সমান হবে। কিন্তু আমরা তো সমান চাই না, আমরা চাই একটা 5.86 আর একটা 3.3। আমি এটাকে অবশ্যই টিক উঠাইতে হবে, তা না হলে তো সমান হবে। আমরা টিক উঠাই দিলাম। এবার এখানে লিখব 5.86 এবং নিচেরটা লিখব 3.3। 3.33 আছে, আমরা কিন্তু 3.33 লিখব না, 3.3 লিখব। এবং এখানে যে স্পেসিংটা হচ্ছে, এই স্পেসিংটা হচ্ছে কলাম স্পেসিং। আমরা একটু দেখি, এখানে এটুকু বোঝা যাচ্ছে এই যে সম্পূর্ণ পেজটা কেমন হবে। এই হচ্ছে 5.86 পরিমাণ জায়গা, এই হচ্ছে 3.3 পরিমাণ জায়গা। এই যে মাঝখানে গ্যাপটুকু, এই গ্যাপটুকু মূলত স্পেসিং। এই গ্যাপটুকু হচ্ছে 0.53 ইঞ্চি। এই গ্যাপটুকু হচ্ছে এই জায়গাটা, বুঝতে পারছেন এটা? তো এই গ্যাপটুকু কত থাকলো এটা আমার প্রশ্নের কিছু ছিল না। এই গ্যাপটুকু ডিফল্টভাবে যা হওয়ার হয়ে যাবে। আমার জাস্ট ওকে ক্লিক করলাম, হয়ে গেল। এখন বলল যে প্রথম কলামে ওই লেখাগুলো রাখবো। কোনটা লেখাগুলো? এই লেখাগুলো প্রথম কলামে রাখবো। তো আমি এই লেখাগুলো লিখে নিতে পারি। আমি যেহেতু দেখাচ্ছি দ্রুত, আমি এখানে কপি করে নিয়ে আসলাম, আমার প্রথম কলামে রাখা হয়ে গেল। ঠিক আছে, আমি প্রয়োজনে আরেকটু বড় সাইজ করে দিতে পারি।
আমার প্রথম কলামে হয়ে গেল। দ্বিতীয় কলামে আমার কি লেখা থাকবে? আমি দ্বিতীয় কলাম এখানে চাইলেই কিন্তু যেতে পারি না, ডাবল ক্লিক করলে হয়তো, আচ্ছা তাও যাচ্ছে না। তো আমি এখানে যদি কিছু একটা লেখি, ওই যে দ্বিতীয় কলামে যা চাচ্ছি, দ্বিতীয় কলামে চাচ্ছি কি এইটুকু, বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানের আমন্ত্রণ, এই কথাটা চাচ্ছি দ্বিতীয় কলামে। আমার এই হচ্ছে প্রথম কলাম। প্রথম কলামের শেষে এসে যদি আমি এটা লিখে দেই এবং ওটাকে যদি আস্তে আস্তে করে এন্টার দেই, তাহলে দ্বিতীয় কলামে যাচ্ছে। কিন্তু আমরা এন্টার না দিয়ে সরাসরি এখানে যদি একটা কলাম ব্রেক দিয়ে দেই, একটা কলাম ব্রেক দিয়ে এখানেই যদি আমি পেস্ট করি, তাহলেও তো হয়ে যায়। আমরা যে কোনোটা করতে পারি, তবে কলাম ব্রেক দিয়ে করাটাই হচ্ছে মূলত একদম স্ট্যান্ডার্ড কাজ। তো আমরা কলাম ব্রেক দিয়ে এটাকে মিডলে রাখতে বলছি, মাঝখানে, নাকি বলা হয়েছে না যে এটা মাঝখানে রাখতে হবে, যে দ্বিতীয় কলামের মাঝখানে। তো এই দ্বিতীয় কলামের মাঝখান বলতে এই যে জায়গাটা, হয়তো এটাও হতে পারে, এটাও হতে পারে, আমি মনে করি এটাই মাঝখানে। এটা একদম মেপে দিতে হবে না যে মাঝখানে হলো কিনা, এইটুকু ছিল কাজ। এখানে পেজ সেটিং ছিল, পেজ ব্রেক ছিল, পোর্ট্রেট ল্যান্ডস্কেপ ছিল, কলাম সাইজ ছিল, অনেক কিছু ছিল, কিন্তু কিছুই কি হলো? লাইন স্পেসিং। লাইন স্পেসিং বলতে বোঝাচ্ছি যেটা, এটা তো জানেন সবাই লাইন স্পেসিং কি। লাইন স্পেসিং বলতে যেটা বোঝায়, এই যে লাইন, এই একটা লাইন এবং এই একটা লাইন, এর মাঝে এই যে জায়গাগুলো, এই তারপর এই একটা লাইন, এই লাইনের মাঝে যে জায়গাগুলো, এই যে জায়গাগুলো, এই ফাঁকা জায়গা, এই ফাঁকা জায়গাগুলো মূলত লাইন স্পেসিং। ঠিক আছে? তো আমাদের লাইন স্পেসিং রাখতে বলছে 1.15। তো আমার লাইন স্পেসিং যেহেতু অনেকগুলো লাইন আছে এখানে, এইটুকুতে আমাদের 1.15 রাখতে হবে। আমি এখানে যদি 1.15 না রেখে 5.15 রাখি, তাতেও তো আমার লাভ লস নাই, লাইন তো একটাই। আমার এইখানে যেহেতু লাইন অনেকগুলো, আমি এখানে লাইন স্পেসিংটা ক্লিক করে হোম মেনুর আন্ডারে এই যে লাইন স্পেসিং, লাইন অ্যান্ড প্যারাগ্রাফ স্পেসিং, এটা ক্লিক করে 1.15 সিলেক্ট করে দিব। আমার 1.15 সিলেক্ট করে দিয়ে একটু ফন্টটাকে ছোট করে নিলাম, কারণ ফন্ট তাহলে অন্য কলামে চলে আসে। দেখছেন লাইন 1.15 দেওয়ার ফলে লাইনগুলো একটু ফাঁকা ফাঁকা হয়ে গেল। আমাদের আগে কত ছিল? আমি যদি আগের জায়গায় ফিরে যাই তাহলে দেখেন 1.15 ছিল, এবং আমি বলছি 1.5 দিতে, নাকি এই 1.15 দিয়ে দিব। যদি আমাকে বলে 2 দিতে, আমি 2 দিয়ে দিব। আমাদের যেটা বলা হবে প্রশ্নে আমি সেটাই লিখব। এক্ষেত্রে আপনারা একটা জিনিস অবশ্যই মাথায় রাখবেন, আপনাকে যদি বলা হয় 1.15 রাখবেন, আপনি দেখলেন যে 1.15 এর থেকে 1.16 রাখলে ব্যাপারটা দেখতে সুন্দর দেখায়। সুন্দর দেখানোর কাজ না, কাজ হচ্ছে যেটা বলা হয়েছে সেটা করা। তো এই যেটুকু এটুকু বুঝছি। আচ্ছা, তাহলে আমরা একটু বাংলা, যেহেতু এখানে লেখার পার্ট ছিল, যে এই লেখাগুলো লিখতে হবে, যে এই লেখাগুলো সাজাবেন, তো আমরা একটু এই লেখাগুলো লেখার ট্রাই করব সবাই এবার। ঠিক আছে? তো আমি তো এখানে লেখাগুলো এভাবে দেখালাম, তো আমরা একটু লেখাগুলো ট্রাই করি, সব কেটে আমরা একটু লেখাগুলো ট্রাই করি। তো ট্রাই করার জন্য আমাদের কি প্রথমেই আসছে বিষয় বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানে আমন্ত্রণ। বিষয়, বিষয় কথাটা কিভাবে যেন লেখে? বাংলায় বিষয় কিভাবে লেখেন আপনারা, মানে বাংলিশে? আমি একটু বাংলিশটা লিখি আগে, বাংলিশটা লিখি। বিষয় এরকম লেখেন না? বিষয় সবাই এরকম লেখেন কি না? সবাই? অনেকে অনেক কিছু লেখি।
বিজয় লেখেন আপনি, তুমি বিজয় লেখো, বিজয় লেখেন।